নমস্কার, আপনি এবিপি আনন্দার আমি শুনলাম। বিপুল ক্ষমতাশালীরা বলেছিলেন যে পুরো ভোটে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এতটা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন নাকি স্মরণকালে পশ্চিমবঙ্গ দেখেনি। কিন্তু মানুষের অভিজ্ঞতা, সংবাদ মাধ্যমের ক্যামেরা, সাংবাদিকদের বক্তব্য, ভোটারদের বক্তব্য সমস্ত অন্য চিত্র তুলে ধরেছে। এমনকি সেই অন্য চিত্রে স্বীকৃতির শিলমোহর দেয় পুরো ভোটের দিন এই কলকাতায় একজন পুলিশ কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। কিন্তু ঘটনা একটা ছিল না। আজ কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি এই বিষয়ে শুধু উদ্বেগ প্রকাশ করেছেন তা নয়, একেবারে সরাসরি প্রশ্ন তুলেছেন যে গণতন্ত্রের এত বড় প্রক্রিয়া সুষ্ঠুভাবে নির্বাচনের দায়িত্ব যে সংস্থার ওপর, ভোটারদের আস্থা অর্জনে সেই সংস্থা ঠিক কী করেছে। নিঃসন্দেহে তার প্রশ্ন, তার উদ্বেগ আজ এজলাসে তার নানা মন্তব্য এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আরেকবার প্রশ্ন তুলে দিল। দেখুন শুরুতেই সেই ঘটনা। কলকাতা হাইকোর্টে ফের তীব্র ভর্ৎসিত রাজ্য নির্বাচন কমিশন, জর্জরিত আদালতের প্রশ্নবাণে। পুরভোটে সন্ত্রাস ইস্যুতে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে শুক্রবার প্রশ্ন তোলে আদালত। জাতীয় নির্বাচন কমিশনের প্রসঙ্গ তুলে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ জানতে চায়, ভোটারদের মনে আস্থা ফেরাতে জাতীয় নির্বাচন কমিশনের মতো কতগুলি বিজ্ঞাপন দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন? ভোটারদের স্বার্থ রক্ষায় কমিশনের আধিকারিকরা পাশে রয়েছেন, ভোটারদের কেন এই আশ্বাস দেওয়া হয়নি? নির্বাচন কমিশনের টোল ফ্রি নম্বর কতজন ভোটারের জানা আছে? এদিন শুনানিতে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন করেন, পুরভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে, আগামী দিনে শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে হস্তক্ষেপ করুক আদালত। তখন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বলেন, সংবাদপত্রে দেখেছি রাজ্য নির্বাচন কমিশনার বলছেন তিনি অসহায়। তিনি কি আদৌ এই মন্তব্য করেছেন? আমার একবার মনে হয়েছিল তাকে ডেকে জিজ্ঞাসা করি এই মন্তব্য তিনি করেছেন কিনা। এরপর ডিভিশন বেঞ্চের মন্তব্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করানোর দায়িত্ব কমিশনের, এতে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। নির্বাচন কমিশনারের মন্তব্য যদি সত্যি হয় তাহলে তা ভোটারদের আত্মবিশ্বাসে চির ধরায়। এরপরই রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুড়ে দেয় আদালত। বলেছেন বিচারপতিরা, ভোটারদের মনে আস্থা তৈরি করবার জন্য যা যা পদক্ষেপ নেওয়া উচিত, এই পুরো নির্বাচনের ক্ষেত্রে রাজ্যের নির্বাচন কমিশন সেই ভূমিকা পালন করেননি। যাবতীয় প্রশ্নের উত্তর দিতে রাজ্য নির্বাচন কমিশনকে 6 সপ্তাহ সময় দিয়েছে আদালত। একই সঙ্গে রাজ্য সরকারকেও তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। দুটি হলফনামা জমা পড়ার 2 সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দিতে হবে মামলাকারীকেও। 8 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। জয়প্রকাশ মজুমদার এবং বিশ্বনাথ চক্রবর্তী আমার প্রথম টেবিলের অতিথি। জয়প্রকাশ দা, আজকে খুব স্পষ্ট ভাষায় মাননীয় প্রধান বিচারপতিকে বলতে হয়েছে, এক জায়গায় বলছেন যে ইট ইজ শকিং, আরেক জায়গায় বলছেন যে ওয়ান্স আই হ্যাভ থট দ্যাট আই শুড কল হিম অ্যান্ড আস্ক দ্যাট হি হ্যাড সেড সো। তো আমি বলছি আইনের সমস্যা না, সমস্যা তো মানসিকতার। না, সমস্যা আমাদের রাজ্যের। আমরা পরিবর্তনের ডাক শুনে সবাই মিলে ভেবেছিলাম সত্যি পরিবর্তন হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছিলাম। এটা আমাদের দুর্ভাগ্য, বাংলার কপালে এই দুর্ভাগ্যটা ছিল। কারণ এই নির্বাচনটা বোধহয় বাংলার ইতিহাসে সবথেকে কলঙ্কময় নির্বাচন। মানে উনি বলছেন যে আজ সম্ভবত একটি কাগজ উনি নাম করেন, সম্ভবত আনন্দবাজার, সেখানে তিনি পড়েছেন যে নির্বাচন কমিশনার বলছেন যে অসহায়। এটা বারবার এই স্টুডিওতে আমরা প্রশ্ন তুলেছি একাধিকবার। আমি মনে করি দিই, আমি এখানে ঠিক এইখানে বসেই বলেছিলাম অসহায় উপাধ্যায় পাচ্ছেন না। তাতে তোমরা সঙ্গে সঙ্গে বলেছিলে এই উক্তি জয়প্রকাশ মজুমদারের নিজস্ব, এটা আমাদের নয়। কারণ উনি আছেন নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক পদে আছেন বলে তোমরা মনে করেছিলে এই উক্তি ঠিক নয়। আমি আজকে এখনো বলছি, উনি সব ব্যাপারে অসহায় অসহায় বলে বলে যেটা বিচারপতিরা শুনেছেন, সেখানে তাকে অসহায় উপাধ্যায় ছাড়া আর কি বলা যাবে। দ্বিতীয় হচ্ছে ডে ওয়ান আমি প্রশ্ন করেছি যে যার বিজ্ঞাপন দিয়ে বলার কথা যে আপনারা নির্ভয় নির্বিঘ্নে ভোট দিতে যান, উনি একটাই জানেন, বিজ্ঞাপন দেওয়া দূরের কথা, তিনি বলছেন যে সুস্থ পরিবেশ নেই, তিনি বলছেন ঘাটতি থেকে গেল, যাতে আরো যাতে শাসকের কাজটা সহজ করে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়। একবার দ্রুত দেখে নেব যে ঠিক কিভাবে সুশান্ত রঞ্জন উপাধ্যায় নানা প্রক্রিয়ায় শুধুমাত্র নিজের বিবৃতি বয়ান পাল্টেছেন তা নয়, যা বলেছেন ভোটারদের আস্থা অর্জনে, ভোটারদের ভোট কেন্দ্র অবধি নিয়ে যাওয়ার ক্ষেত্রে তা একেবারে ভোটার স্বার্থের এবং ইচ্ছার পরিপন্থী। দেখুন,
হাইকোর্টে ভর্ৎসিত রাজ্য নির্বাচন কমিশন, যা দেখে বিরোধীদের প্রশ্ন, এমনটা কি হওয়ার ছিল না? কারণ রাজ্য নির্বাচন কমিশনার কোনোদিনই ভোটারদের পাশে দাঁড়ানোর বার্তা দেননি, উল্টে নিজের কাঁধ থেকে দায় ঝাড়ার চেষ্টা করেছেন। কমিশন যেখানে মনে করবে সেখানে কনসার্ন রাজ্য সরকারকে ইনস্ট্রাকশন দেবে, এটা করা দরকার আমরা মনে করছি। কিন্তু আলটিমেটলি এটা ইমপ্লিমেন্ট করার যে দায়িত্ব সেটা কিন্তু সংবিধান অনুযায়ী রাজ্য সরকার হয় নিশ্চিতভাবে। সুষ্ঠুভাবে পুরভোটের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসটুকু তো দেয়নি, উল্টে রাজ্য নির্বাচন কমিশনার কার্যত ভীতি ছড়িয়েছিলেন। ভোটের দুদিন আগে কমিশনারের গলাতেও শোনা গিয়েছে অসহায়তার সুর। বলেছেন মানুষের মনে আস্থা জাগানোর ক্ষেত্রে খামতি তো থেকেই যাবে। এরপর সন্ত্রাসের আবহে ভোট হয় কলকাতায়, এক পুলিশ কর্মী গুলিবিদ্ধ হন। রাজ্য নির্বাচন কমিশনার তখন স্বীকার করে নেন আদর্শ পরিবেশে ভোট হয়নি। আইডিয়ালি ভোট হলে অভিযোগের ব্যাপারটা কম থাকা উচিত। অনেকগুলো জায়গাতে এই ধরনের অভিযোগ কিন্তু এসেছে। আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী দাবি করেন এমন শান্তিপূর্ণ নির্বাচন তিনি নাকি আগে দেখেননি। আমি এত শান্তিপূর্ণ এত ভালো নির্বাচন কখনো আমি দেখিনি, এবং এর জন্য টোটাল চিকিৎসাটাই কলকাতা পুলিশের প্রাপ্য। 144টা ওয়ার্ডের মধ্যে 4-5টা জায়গায় ছোটোখাটো কতগুলো ধাক্কা ধাক্কি বা ছোটোখাটো ঘটনা ঘটেছে, সেটাও সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়েছে। মুখ্যমন্ত্রী এই দাবি করার পরেই সুর বদলে ফেলেন রাজ্য নির্বাচন কমিশনার। বিরোধীরা একসময় রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ পর্যন্ত দাবি করেন, তখনও তার মুখ থেকে কৌশলী জবাব শোনা গিয়েছে। সমস্ত শিক্ষিত রাজনৈতিক দলরা আমার পদত্যাগ দাবি করেছে, এটাই ভেবে দেখব কি করে। সন্ত্রাসের আবহে কলকাতায় ভোট হওয়া সত্ত্বেও কোনো বুথে এবার পুনর্নির্বাচন হয়নি। এতে বিরোধীরা কমিশনের তীব্র সমালোচনা করে। কমিশন তখন নিয়মের দোহাই দিয়ে বল ঠেলার চেষ্টা করেন রিটার্নিং অফিসার তথা দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের কোর্টে। বিভিন্ন রাজনৈতিক দল কাছ থেকে রিপোলের যে আবেদনগুলো পেয়েছিলাম সেটা আমরা জেলা শাসককে পাঠিয়েছিলাম দক্ষিণ 24 পরগনা, যে ওরা যে রিপোর্ট দিয়েছেন তাতে প্রত্যেক ক্ষেত্রে ওরা দেখিয়েছেন যে ওখানে সে ধরনের এমন কিছু ঘটেনি যাতে রিপোল প্রয়োজন হতে পারে। কলকাতার মতো জেলাতেও পুরভোট হয় সন্ত্রাসের আবহে। এক্ষেত্রেও রাজ্য নির্বাচন কমিশনার নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করেন। রাজভবনে গিয়ে দায় চাপানোর চেষ্টা করেন পর্যবেক্ষক ও প্রিসাইডিং অফিসারের একাংশের ঘাড়ে। দাবি করেন দুই প্রিসাইডিং অফিসার এবং পর্যবেক্ষকরা ফোনে কমিশনকে বুথ দখল গন্ডগোলের কথা জানালেও লিখিত রিপোর্টে অশান্তির কোনো উল্লেখ তারা করেননি। বিরোধীরা কটাক্ষ করে বলছেন রাজ্য নির্বাচন কমিশনার যদি নিজের পিঠ বাঁচাতেই সারাক্ষণ ব্যস্ত থাকেন এবং চাপে পড়লেই নিজের সুর বদলে ফেলেন, তাহলে যা হওয়ার তাই হয়েছে এবারের পুরভোটে কমিশন ছিল না, ছিল অশান্তি, দাদাগিরি। এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, একদম পরিষ্কার ভাষায় মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে দিস টাইপ অফ স্টেটমেন্ট লেফট আ ব্যাড ইম্প্যাক্ট অন দ্য ভোটার। ইলেকশন কমিশনস ডিউটি ইজ টু এনশিওর দ্য সেফ রিচ টু দ্য বুথ। এর থেকে বড় কথা আর কি হতে পারে? নির্বাচন কমিশনের বক্তব্য নেতিবাচক প্রভাব ফেলছে ভোটারদের ওপর। দেখুন, এতদিন ধরে যে কথাগুলো বলা হচ্ছিল, আজকে আক্ষরিক অর্থেই বিচারালয়ের মাধ্যমে কিন্তু সেটার বৈধতা 100% পেল বলে আমি মনে করি। এই অবজারভেশন এতদিনের যে পেপারে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা অ্যানালিসিস করছিলাম, আজকে কিন্তু সেই বক্তব্যের একটা বৈধতা কোর্ট একরকম দিল বলা যায়। দ্বিতীয় যেটা বলবো, এন্টার যদি নির্বাচন প্রক্রিয়াটায় আপনি দেখেন তাহলে দেখবেন মানে সুশান্তবাবু কখনোই নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে চায়নি, নির্দেশ দিতে চায়নি, এবং তার কোনো সুপারভিশনও পুরো নির্বাচন প্রক্রিয়াতে ছিল না। অথচ সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে, তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করা একজন মানুষ, তাকে দেওয়া হয়েছে, অথচ তিনি নিজেকে অফিসার র্যাঙ্কের বলে মনে করছেন, কর্মী মনে করছেন। মানে আমি বলছি জয়প্রকাশ দা বা পার্থবাবুরা যদি বলেন যে এক্স্যাক্টলি তিনি সেটাই করেছেন যাতে শাসকের একেবারে, আমি তো সেই কারণেই বলছি যে মানুষকে আরো সন্ত্রস্ত তার করেছেন। নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে কেন কথাগুলো বলছি, যে ইন্টার নির্বাচনে তার কোনো ধরনের সুপারভিশন ছিল না, কন্ট্রোল ছিল না, ডাইরেকশন ছিল না। তার কারণটা আপনি দেখুন, কলকাতা যে নির্বাচনটা 18 তারিখে হয়েছিল, তারপরে দেখা গেছে বহু বুথে টোটাল ভোটারের থেকে বেশি ভোট পড়েছে। প্রায় মানে বহু জায়গায় দেখা গেছে যে ভার্চুয়ালি সকালবেলার থেকে কোনো পোলিং এজেন্ট ছিল না, এবং দিনের শেষে দেখা গেছে যে যেই জায়গাতে মানুষ 40% লোক বেরোয়নি, এমন জায়গাতে দেখা গেছে 80 থেকে 90% পোলিং হয়ে গেছে, এবং যে কায়দায় পোলিং হয়েছে সেগুলো নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছে। অথচ এবং উনি নিজে বলছেন যে তাকে 2 থেকে 3টের মধ্যে কোনো রিপোর্টই করা হয়নি, অর্থাৎ প্রিসাইডিং অফিসার কোনো SMS পাঠিয়ে তাকে জানায়নি।
তিনি প্রথম দিন বললেন একটা ভোটের পার্সেন্টেজের কথা বলেন 60%, তারপরে এক লাফে 66% চলে গেলেন। বললেন রাইটের পরে একটা বড় অংশের লোক সাংবাদিক সম্মেলনে পরিষ্কার তিনি জানালেন যে না, যে রিপোর্টটা এসছে সেটা অনেক ক্ষেত্রেই এত কমপ্লেন এসছে সেটাকে নর্মাল নির্বাচন বলা যায় না। যেখানে তিনি নিজে বলছেন সাংবাদিকদের সামনে, সেখানে একটা রিপোল করেনি, একটা ছোট করে রিপোল করেনি। একটা ছোট্ট কথা বলে কেন রিপোল করেনি? কারণ রিপোল করেনি আমি পরিষ্কার বলতে পারি, অ্যানালাইসিসের বাইরেও বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলবেলা দাঁড়িয়ে বলেন 34 বছর এই ধরনের নির্বাচন উনি দেখেননি। ইমিডিয়েটলি তার সুর পাল্টে গেল। পরের দিন তিনি সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার বলে দিলেন যে রিপোল হবে না। কেন? এমআরও মানে মিউনিসিপাল রিটার্নিং অফিসারদের নাকি তারা রিপোর্ট দেয়নি। প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান তোমাকে পরিষ্কার দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে ডাইরেকশন কন্ট্রোল এর জন্য, সুপারভিশনের জন্য। পুরো নির্বাচন প্রক্রিয়া নির্বাচন কমিশনার হলো শেষ কথা, অথচ তিনি এমআরওর দোহাই তুলে একটি বুথেও রিপোল করলেন না কলকাতা কর্পোরেশন এলাকাতে। আমি শুধু একটা বাক্য ওনার কথার সঙ্গে যোগ করে দিই, সেটা হচ্ছে মাননীয় চিফ জাস্টিস বলছেন ইট ইজ শকিং, উই হ্যাভ গিভেন মাচ লিবার্টি টু দ্য কমিশন। মানে তিনি অসহায়তাটা, আমি যদি যে তার ভেতরে যদি কেউ প্রশ্ন করতেই পারেন যে মিথ্যাচার আছে কিনা। আমার কথাটা হচ্ছে যে আমরা নির্বাচন, দেখো বিশ্বনাথ, সবসময় বলি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন, আমাদের সেটা অধিকার, তোমার অধিকার, আমার অধিকার, বিশ্বনাথ বাবুর অধিকার, সকলের হচ্ছে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন। আর এই নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবাধ হিংসা, অবাধ ভোট লুট, এই দুটো এনশিওর করতে গিয়ে অবাধ হিংসা, অবাধ ভোট লুট, এই দুটো এনশিওর করতে গিয়ে মানুষের অধিকার কেড়ে নিল। নির্বাচন কমিশন বসে বসে দেখলেন, যেটা বলছেন ক্ল্যারিক্যাল পোস্টের মতন কাজ করলেন একটা শাসক দলের হয়ে। এর থেকে নিন্দনীয়, বলছি তো, কলঙ্কময় দিন, কলঙ্কময় ভোট হচ্ছে এই ভোট। ছিল কলঙ্কময় ভোট হচ্ছে এই ভোট ছিল। উনি কিষাণ সিং তোমার মামলায় পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেছিল যখনই আপনি অসহায়তা পাবেন আপনি সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে জানাতে পারেন। উনি প্রথম থেকেই গো ধরলেন যে না, আমি রাজ্য সরকারকে, ওনারই মীরা পান্ডে একেবারে যে রাস্তাটা দেখিয়ে গিয়েছিলেন। আর সবথেকে আশ্চর্য একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই যে কথাটা এর মধ্যে একটু বুঝতে হবে, ম্যান অফ দ্য ম্যাচ পুলিশ, ম্যান অফ দ্য ম্যাচ মানুষ নয়। যারা যদি সত্যি সবাই ভোট দেয় তাহলে বলা উচিত ছিল ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে সাধারণ মানুষ যারা অবাধ ভোটে অংশগ্রহণ করেছে। তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে ঘটনা সেদিন ঘটেছিল, একটা নয় একাধিক ঘটনা, নানা প্রান্তের ঘটনা, তা সত্যি সত্যি নির্বাচন কোট আনকোট কতটা অবাধ এবং শান্তিপূর্ণতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। দেখুন, নির্বাচন কেমন হলে তাকে অবাধ ও সুষ্ঠু বলা যায়? উত্তরটা সহজ, মানুষ নির্বিঘ্নে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেই হলো। কিন্তু কলকাতা সহ রাজ্যের 92টি পুরসভায় যে ভোট হয়ে গেল, তাতে কি সব মানুষ স্বেচ্ছায় নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন? সুষ্ঠু ও অবাধ হয়েছে ভোট? গোটা কয়েক উদাহরণ থেকেই প্রশ্নের উত্তর মিলতে পারে। একে নিশ্চয়ই অবাধ ভোট বলবেন না। অন্যের নজরদারিতে নিজের গণতান্ত্রিক অধিকার কে আর প্রয়োগ করতে চায়? এবারের পুরো ভোটে অনেকের আবার সেই সৌভাগ্যটুকুও হয়নি। অধিকার প্রয়োগ করতে গিয়ে মাঝ রাস্তা থেকেই ফিরে যেতে হয়েছে। ভোটের দিন বিকেলে পুলিশ অফিসারের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, কিংবা বিরোধী দলের কর্মীকে রক্তাক্ত করে মেরে বুথের বাইরে বের করে দেওয়ার এই ছবিটা নিশ্চয়ই সুষ্ঠু ভোটের আদর্শ বিজ্ঞাপন হতে পারে না। গণতন্ত্রের উৎসব হচ্ছে, আর তাতেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়াও নিশ্চয়ই আদর্শ নির্বাচনের অঙ্গ হতে পারে না। সাংবাদিকদের লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি ছোড়াটাও কি আদর্শ ভোটের আদর্শ ছবি হতে পারে? ভোটের আগে থেকে রাস্তায় দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি, বোমা, গুলি যেমন সুষ্ঠু ভোটের পরিবেশ হতে পারে না, তেমনি কাটোয়ায় মাস্কেট বাহিনীর গুলির লড়াইয়ের মধ্যে নিশ্চয়ই অবাধ ভোট সম্ভব নয়। ভোটের দিন আগ্নেয়াস্ত্র সমেত দুষ্কৃতীর ধরা পড়ার এই ছবি নিশ্চয়ই বলে দেয় পুরো ভোট কিভাবে হয়েছে। আবার ভোটের লাইনে দাঁড়িয়ে বোমার আঘাতে হাসপাতালে শয্যাধীন হওয়ার ঘটনাও নিশ্চয়ই উৎসবের অঙ্গ হতে পারে না। একটা চাল টিপে দেখলেই বোঝা যায় ভাত হয়ে গিয়েছে কিনা, তেমনি দু একটা উদাহরণ থেকেই বোঝা যায় পুরো ভোট কেমন হয়েছে। কটাক্ষ করে বলছেন অনেকেই। এবিপি আনন্দ। পার্থবাবু, মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে ইন আ নিউজপেপার আই হ্যাভ সিন দ্য ইলেকশন কমিশন ইজ সেইং দ্যাট আই এম হেল্পলেস, ইট ইজ শকিং।
We have given much liberty to the commission. Is it a true statement published in the paper? Once I thought that I should call him and ask that had he said so. আমি বলছি যে কোন উদ্বেগের, কোন বিস্ময়ের জায়গা থেকে যে যার হাতে এই গোটা নির্বাচন প্রক্রিয়াটাকে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে পরিচালন করার অধিকার, তিনি হাত তুলে বলছেন আমি অসহায়। তার মানে তো তিনি পরবর্তী পর্যায়ের ভোটের জন্য মানুষকে আরো আতঙ্কের মধ্যে ফেলছেন, এক্স্যাক্টলি আরো আতঙ্ক ছড়াচ্ছেন। একেবারে তাই। So to say. বিশেষত আপনি এর আগেই যেটা জিজ্ঞেস করছিলেন, কোর্ট বলেছিলেন যে বিজ্ঞাপন দিয়েছিলেন কিনা, আমি তো বলবো উনি বিজ্ঞাপন নিশ্চয়ই দিয়েছিলেন, ভোটার তাড়ানোর বিজ্ঞাপন, মানে আতঙ্কের বিজ্ঞাপন। যেভাবে উনি আতঙ্ক, যার তার স্টেটমেন্টগুলো দিয়ে কনসিকুয়েন্সিয়ালি তিনি যা বলে গেছেন পরপর, তাতে মানুষ ভোট কেন্দ্রমুখী হওয়ার পরিবর্তে মানুষ ঘর থেকে বেরোতে অনেক সময় হচ্ছে যে কি বলবো, মনে করেছে ঘরেই থাকি, যায়নি। এবং এই না যাওয়ার কারণের জন্য বিশেষত সেদিন যেভাবে ভোট হয়েছে গোটা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছেন, এবং সেই ভোট মূলত বাইক বাহিনী এবং পুলিশ বাহিনী যেভাবে কন্ট্রোল করেছে এবং তাতে যেভাবে ভোট লুট হয়েছে, আপনি প্রমাণ করতে পারবেন না, আমি বলছি যে ভোট সমস্ত প্রমাণই করা যাবে, যে বিশেষত মানুষ তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। এবং এখানে দাঁড়িয়ে এই ভোট লুটের ঘটনাটাকে পরোক্ষভাবে প্রোটেক্ট করেছেন এবং প্রমোট করেছে আমাদের নির্বাচনের কমিশনের হচ্ছে যদি বলেন এই সাইলেন্ট ভূমিকাটা। এবং এটা একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মারাত্মক জায়গা, যেটা তার এই নীরবতার মধ্যে দিয়ে তিনি এই ভোট লুটের প্রক্রিয়াটাকে বেসিক্যালি এনকারেজ করলেন। এবং তার আগের থেকে তিনি যে বিজ্ঞাপনগুলো দিলেন যে আমি অসহায় এবং আমি গ্যারান্টি করতে পারছি না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনস, ফলে মানুষের ভরসা যোগানো যার কাজ ভোটের দিন, বিশেষত গণতন্ত্রের এত বড় স্ট্রেংথের জায়গা তো আমরা বলি যে এই ভোটটাকে, সেখানে দাঁড়িয়ে ভার্চুয়ালি উনি শাসক দলের অভিভাবকের ভূমিকা পালন করেছেন, যে শাসক দল তার কোনটায় ভালো হয় কোনটায় মন্দ হয় সেটা রক্ষা করার দায়িত্ব যেমন অন্য অনেকে নিয়েছিল, তার সাথে নির্বাচন কমিশনও তুলে নিয়েছিল। এবং এটা গণতন্ত্রের পক্ষে আর একটা বড় বিপদ, যে এই ধরনের স্বশাসিত সংস্থাগুলোর উপর যে দায়িত্ব ভরসা করে আমরা তুলে দিয়েছিলাম মানুষ, আসলে সেই স্বশাসিত সংস্থাগুলো এখন যদি সরকারের তাবেদারি করা শুরু করে, তাহলে গণতন্ত্রের পক্ষে আরও বড় বিপদ আগামী দিনগুলোতে অপেক্ষা করছে। এবং আমাদের রাজ্যের মানুষ এই প্রথম ইনফ্যাক্ট মানে প্রত্যক্ষ করলেন, অবজার্ভ করলেন যে একটা নির্বাচন কমিশনও কতটা নেতিবাচক ভূমিকা পালন করতে পারে একটা ভোটের ময়দানে দাঁড়িয়ে। এবং এর মধ্যে দিয়ে আমি বলবো যে মানুষের আস্থা অর্জন তো দূরের কথা, মানুষের অনাস্থা এই ধরনের সংস্থাগুলো সম্পর্কে উত্তরোত্তর বাড়াচ্ছেন। এবং এর ফলে যেটা দাঁড়াচ্ছে আগামী দিনে, আমি জানি না পরের প্রজন্ম বা নতুন প্রজন্ম যারা ভোট দিতে আসবেন এবং ভোটের মধ্যে দিয়ে একটা ট্রান্সফরমেশন হয়, যেটা হচ্ছে আমাদের এই ডেমোক্রেসিতে আছে, সেখানে দাঁড়িয়ে এই যে নিরাপদে ভোট না হতে পারা, এবং সেখানে দাঁড়িয়ে কারোর কোনো দায়িত্ব নেই, সরকার বলছে আমার দায়িত্ব নেই, নির্বাচন কমিশন বলছে আমার দায়িত্ব নেই, সেখানে যারা শাসন ক্ষমতায় আছে তারা মহানন্দে বসে আছে এবং তারা বলছে ফিক্সড হয়ে যাওয়া একটা ম্যাচে, ম্যাচ ফিক্সিং হয়ে গেছে, ম্যাচ ওভার হয়ে যাওয়ার পর বলছে ম্যান অফ দি ম্যাচও ডিক্লেয়ার করছেন তারা পুলিশকে, সমাজবিরোধীটা পারেন না তাই, তাহলে ওটাও ডিক্লেয়ার হয়ে যেত। ফলে এটা নির্বাচন কমিশন, রাজ্যের প্রধান নির্বাচন কমিশন যা বলছেন তা আইনগত কোন ভিত্তির উপর দাঁড়িয়ে? সত্যি কি রাজ্য নির্বাচন কমিশনারের পক্ষে কোনো আইন নেই? সত্যি কি আইনগতভাবে তিনি অসহায়? আইন অবশ্য সে কথা বলছে না। দেখুন, সন্ত্রাসের আবহে হলো পুরো ভোট। এর জন্য শাসক দলকে কাঠগড়ায় তোলার পাশাপাশি বিরোধীরা বারবার রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এবার কলকাতা হাইকোর্টেও কার্যত ভর্ৎসিত হতে হলো সেই কমিশনকে। আইনজ্ঞ মহলের একাংশের দাবি, রাজ্য নির্বাচন কমিশনের হাতে যতটা ক্ষমতা রয়েছে তা পুরো ভোটের সময় তারা ঠিকভাবে ব্যবহার করেনি। সংবিধানে ক্ষমতা দেওয়া আছে, সুপারভিশন কন্ট্রোল সব কিছু তার হাতে। হি হ্যাজ নট সুপারভাইজ, হি কুড নট কন্ট্রোল। ইলেকশন কমিশনের যে ভূমিকা, আমি বলবো এই ভূমিকাটা একেবারে আইন বিরোধী, সংবিধান বিরোধী। হি ইজ গিলটি অফ ভায়োলেটিং দ্য কনস্টিটিউশনাল ম্যান্ডেটস। নির্বাচন কমিশন বলেন যে আপনারা নির্ভয় ভোট দিন, ভোট আপনাদের মূল্যবান অধিকার, সেই অধিকার নষ্ট করবেন না, সেই জাতীয় প্রচার তো একটিও হয়নি এখানে। আজকের যে শাসন চলছে সেটা আমাদের পূর্বের গরিমা, পূর্বের গৌরবকে সমস্ত কিছু ধূলিসাৎ করে দিচ্ছে। এখানে গণতন্ত্র পরিবেশ আজকের দিনে কলুষিত। বিরোধীদের দাবি, পুরভোট যে সুষ্ঠু ও অবাধ হয়নি সেটা হাইকোর্টের এই পর্যবেক্ষণেই প্রমাণিত হলো। মানুষের যে অধিকার প্রয়োগ করতে পারেননি, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম। আজকে তাদের এই মন্তব্যে আমাদের এই যে আশঙ্কার কথা আরও বেশি করে প্রতিষ্ঠিত হলো। এই রাজ্য নির্বাচন কমিশন নিজেদের কাজ যথাযথভাবে করেনি, এরা দলের হয়ে কাজ করেছে।
এবং দলদাস বলেই মমতা ব্যানার্জি একে পদে বসিয়েছে। পুরভোটে সন্ত্রাস ও ছাপ্পার দায় কমিশনকেই নিতে হবে বলে মত বিদ্যুৎ জনেদেরও। আমরা যারা এটার প্রতিবাদ করেছি, সমস্ত মানুষ যেটা নিয়ে সাফার করেছেন, আশা করি সেই প্রতিবাদের একটা ঠিকঠাক শিলমোহর পড়ল। এমনকি নির্বাচন কমিশনারেরও লজ্জিত হওয়া উচিত যে তিনি কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং পুরোপুরি শাসক দলের চাপের কাছে নতি স্বীকার করেছেন। হাইকোর্টের চিফ জাস্টিস যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন, এবং এই গোটা যে রক্তক্ষরণ হলো গোটা বাংলার বুকে, তার জন্য একেবারেই ইলেকশন কমিশন দায়ী। দীর্ঘদিনের প্রথা ভেঙে সুশান্ত রঞ্জন উপাধ্যায়কে রাজ্য নির্বাচন কমিশনারের আসনে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে এই পদে শুধু আইএএসদেরই বসানো হতো, কিন্তু তৃণমূল সরকারই প্রথম একজন অবসরপ্রাপ্ত ডব্লিউবিসিএসকে এই রাজ্য নির্বাচন কমিশনারের পদে বসায়। তখনই বিরোধীরা এই সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, প্রশ্ন তুলেছিল মীরা পাণ্ডের সঙ্গে সংঘাত থেকে শিক্ষা নিয়েই কি কমিশনারের পদ লঘু করতে এই সিদ্ধান্ত। পরবর্তীকালে সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের নানা সিদ্ধান্ত থেকে বিরোধীরা দাবি করেছেন তাদের সন্দেহ সত্যি প্রমাণিত হয়েছে। সুশান্ত রঞ্জন উপাধ্যায় পদে পদে ঋণ শোধ করেছেন রাজ্য সরকারের প্রতি। এই প্রেক্ষাপটে হাইকোর্টে শুক্রবারের পর্যবেক্ষণের পর রাজ্য নির্বাচন কমিশনারের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সঞ্চয়ন মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। শীর্ষেন্দুবাবু, পরিষ্কার ভাষায় মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এনকারেজিং দ্য ভোটার শো আস ওয়ান ইনস্টেন্স where commission মানে স্টেট কমিশনার হ্যাড সেড সো। মানে আমি বলছি যে এর পরও তিনি পদে থাকবেন কি করে? মাননীয় বিচারপতি বলছেন একটা ঘটনা দেখান যেখানে রাজ্য নির্বাচন কমিশনার সেরাম বলেছেন। কি বলেছেন? না যাতে এনকারেজড হবেন ভোটাররা। রাজ্য নির্বাচন কমিশন নিজেরা ভুলে গেছেন 1950 ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার আর্টিকেল 324-এ বলা হয়েছে যে কনস্টিটিউশন ফিচার, সংবিধানের সৃষ্টি হচ্ছে ইলেকশন কমিশন, একটা আলাদা সংস্থা। তাকে বলে দেওয়া হয়নি যে সরকারের সঙ্গে মার্চ করে চলতে হবে। যেদিন থেকে ইলেকশনের নোটিফিকেশন হয় সেদিন থেকে তার দায়িত্ব যে ভোটাররা কিভাবে ভোট দেবে সেই সংবিধানের মৌলিক অধিকারটা তাঁর দায়িত্ব। যেটা 1975-এ ইন্দিরা গান্ধী আর রাজনারায়ণ একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, সেখানে এলাহাবাদে, সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে ইন্দিরা গান্ধী একটু ইলেকশন কমিশনকে প্রভাব করেছেন, ইনফ্লুয়েন্স করে, যে কোনো কাজ, এখানে কেউ ঊর্ধ্বে নয়। তা সেই জিনিসটা আজকে প্রতিটা মানুষ বুঝতে পারছে যে ভোটটা কিভাবে হচ্ছে। তো চিফ জাস্টিস তো এটা তো ঠিকই বলেছেন, প্রত্যেকটা মানুষ যখন বুঝছে যে আজকে আরামবাগে ভোটের জন্যে আমরা পরিবর্তন করেছিলাম, তা আরামবাগটা যখন কলকাতায় উঠে এলো তাহলে কি পরিবর্তনের হলো, কিসের পরিবর্তন? রাজ্যে এখন যে ইলেকশন কমিশন এবং রাজ্য প্রশাসন দুজনেই মেরুদণ্ডহীন, পুলিশ একদম ক্ষুদ্র কর্তব্যজ্ঞান বিস্মৃত, আর মুখ্যমন্ত্রী তো ক্ষুদ্র রাজনীতি সর্বশেষ, ভোটটা হয়ে গেলেই হলো। তো কীভাবে হচ্ছে না হচ্ছে, মানুষ ভোটটা দিতে পারছে না। আমি ভোটার, আমি আমার ভোটটা দিতে পারছি না, এর থেকে বড় লজ্জা করার জিনিস আছেন? সেইটাই বলেছেন যে আজকে টোল ফ্রি নাম্বার নেই, বলেছেন যে আজকে টোল ফ্রি নাম্বার নেই, আমি আমার নিরাপত্তার অভাব বোধ করছি, আমি ভোট দিতে পারছি না, ইলেকশন কমিশন ভোট দিতে পারছি না। টোল ফ্রি নাম্বার দুনিয়া হাতের মুঠোয়, সেই মোবাইল থেকে কোথায় ফোন করবো আমি জানি না, আমাকে মারছে কি না, আমি শাসক দলের হয়ে ভোট দিচ্ছি না বলে। আজকে নোটিফিকেশন হচ্ছে, তারপরে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই যে কোথায় গেলে আমি তার সুযোগ সুবিধা পাবো। নিরাপত্তার শেষ আশাটুকুও মানুষ চলে যাবে রাজ্য থেকে। কেন এগুলো কিসের জন্য? নির্বাচন কমিশনেরও কোনো ফোন কাজ করেনি সেদিন, সেখানে ফোন করে কেউ সদুত্তর পায়নি সেই দিন। একেবারে সবথেকে বড় কথা যে তিনি নিজে বলছেন পরের দিন যে দেখেছেন ক্যামেরা মুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তারপরে রিপোর্ট আসছে যে ম্যালফাংশনিং অফ দ্য ক্যামেরা। আমি বলছি তারপরে যিনি সেই রিপোর্ট দিয়েছেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি বলছি আমি দুটো ঘটনার কথা ঘোষণা করলাম, দ্যাটস নট এনাফ। না না না, মানুষ কি ভরসা পাবে? মানুষকে তো সেই ভরসাটা দিতে হবে। মানুষ যে ইরেসপেক্টিভ পলিটিক্যাল কালার, যে কোনো মানুষ আজকে যে তার নীতির ইয়েতে, তার আদর্শে সে নয় ভোট দিচ্ছে, যাকে খুশি ভোট দিক, কিন্তু সে ভোটটা অন্তত একেবারে ভোট দেওয়ার বন্দোবস্ত করতে হবে। বিজন, আমার কাছে একটা বিস্ময়কর ঘটনা, এর পরও তিনি চেয়ার আঁকড়ে রয়েছেন এবং পদত্যাগ করবেন না রাজ্য নির্বাচন কমিশনার। কিছুদিন আগে বলেছিলেন যে সমস্ত স্বীকৃত দল যখন আমার পদত্যাগ দাবি করছে তাহলে পদত্যাগ করার কথা একটা ইঙ্গিত দিয়েছিলেন। হ্যাঁ, মানে আমি বলছি যে তোমার লজ্জা করা উচিত। নির্বাচন কমিশন রাজ্য হোক কিংবা কেন্দ্র, যে কোনো নির্বাচন কমিশনের ভোটারদের আরও বেশি করে সচেতন করা শুধু নয়,
তাদের শান্তিতে ভোট দেওয়ার ব্যবস্থা করার মুখ্য কাজ, ভরসা জোগানো, একদম এই কাজটার মুখ্য কাজ নির্বাচন কমিশনের। এবার আমরা শুধু রাজ্য নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছি, আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালিত ভোটেও কিন্তু অশান্তি হয়নি একদম, এর থেকে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও অশান্তি কিন্তু বাংলাতে ছিল অনেক দিন থেকে, বেশি না, আমি 5 বছর ফিরে যাও, মানে 2010টা আপনি শুধু এক্সাম্পল দেবেন, এছাড়া আপনি বলুন অন্য এক্সাম্পল 2009 2011। তবে তুমি বুঝেছি যে 2011 আর 2014 মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিপুল জয় সেটা অশান্তি করে হয়েছে। অশান্তি সব সময় ছিল বাংলায়, এমন কোন নির্বাচন হয়নি যে অশান্তি ছিল না। কেন তাই তো এইবার আমার কথাটা শুনুন, মানে ব্যাখ্যাটা 11 আর 14 জয় হচ্ছে অশান্তি করে, ব্যাখ্যাটা দিই। বহু ক্ষেত্রে দেখা গেছে মানুষ ভোট দিতে পারেনি, 11তেও ভোট দিতে পারেনি, বাড়ি থেকে বেরোতে দেয়নি। কত মানুষ ভোট দিতে পারে না না না, একটা কমপ্লেন ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, প্রথম বলছে তৎকালীন সিও কোন পলিটিক্যাল পার্টি বলেনি, তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছিলেন। বিষয়দেবু আমি শুধু ধন্যবাদ জানিয়েছি, আমি শুধু সাংবাদিক সম্মেলনগুলো দিতাম, আমি একজনের নাম বলছি, কোন বিরোধী দল অভিযোগ করে সমস্ত বিরোধী দল পরাজয় মেনে নিয়েছিল, বন্দ্যোপাধ্যায়ের ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা নতুন হয়েছে জুৎসি বলে তিনি যিনি ছিলেন, মনে আছে জুৎসিকে উনি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দিয়েছিলেন। ইলেকশন কমিশনের ডেপুটি ডাইরেক্টর ডেপুটি কমিশনার এখানে বসেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জুৎসি সাহেব হচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচ। এটা মনে করে যে বিজনের মনে নেই এগুলো, একটু ভালো করে শুনুন, আপনার মতামতটা আপনি দিন না। এমন বহু কেন্দ্র ছিল যেখানে মানুষ কখনো বেরোতে পারতো না, মানুষকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, একই রকম ছবি আমরা দেখেছি। কটা উদাহরণ আপনাকে দেব, কোন 2011 ঘটেছে, 2009 ঘটেছে, বিরোধীরা অভিযোগ করে। আমি আপনাকে একটা কথা বলি, সব মানে সার্বিকভাবে একটা উদাহরণ টানাটাই শেষ কথা নয়। আমি ধরে নিলাম যে সেখানে সন্ত্রাস হয়েছে, তুমি পাশাপাশি রাখতে পারবে? তুমি সত্যি বলো তো যে এইবারের 2015 ভোট আর 2011 ভোট, যে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন, পাশাপাশি রাখতে পারবে এইরকম সন্ত্রাস? 2011 আর এবারে আপনি একটা বলুন, আমি এটা বলি, বিফোর পোল এবিপি আনন্দ দেখিয়েছিল 103, আফটার পোল এবিপি আনন্দ দেখিয়েছে 109, ফাইনাল রেজাল্ট কত হলো? 114, 3 থেকে 14, 11টা আসন বেড়েছে। ভোটের পার্সেন্টেজ 87%, 90% একটু বলতে দিন না, আপনি বলবেন, আপনার সময় আমি কিন্তু একটাও কথা বলিনি, প্লিজ। আপনার তাহলে কি মনে হচ্ছে 3 থেকে 14, 11টা আসন বেড়েছে আপনাদের, এটা তখন ভোট হয়নি, এতে কি মনে হলো যে বিশাল কিছু অশান্তি হলো? তুমি আমার প্রশ্নটা এগিয়ে গেলে, এক সেকেন্ড আমরা তো ফলাফলে যাইনি, আমি বলছি তুমি অ্যাজ আ ভোটার যা ছবি তুমি দেখেছো, আমি একেবারে বিজন সরকারের কাছে পরিষ্কার এই প্রশ্ন নিয়ে আসছি, তাতে 2011 নির্বাচন, 2010 নির্বাচন, তার পাশেই 2015 নির্বাচনকে তুমি অ্যাজ আ ভোটার রাখতে পারবে? আমি তুমি সব বাদ দাও, অবশ্যই করে কিছু ছবি ধরা পড়েছে, কিছু অশান্তি হয়েছে, একদম 2011 মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে 2011 বিরোধী হিসেবে, একদম সেটা হয়েছে, বেশিরভাগ কেন্দ্রের কথা বলেছেন। এবং তিনি কি বলেছেন, আমি বিরোধী দলনেত্রী হিসাবে তার মতামত আমি বলছি যে আমার ধারণা, আমি যা দেখেছি তাতে বহু জায়গায় এই ঘটনা ঘটেছে, বহু জায়গায় 11তেও ঘটেছে, 9এ ঘটেছে। আর রাজ্য নির্বাচন কমিশনের কোন মানে কাজ তুমি পাশাপাশি রাখলে তো লোকে হাসবে, মানে আমি বলছি তুমি অ্যাজ আ ভোটার বলো। এবারে একটা কথা বলি, আপনারা যে কথা বলছি, এক মিনিট, আমি বলছি 2000 অত পিছনে যাবো কেন, 2014 যে মমতা বন্দ্যোপাধ্যায় 34টা আসন জিতলো, বিরোধীরা তো সাফ, প্রার্থীরা তো সাফ, তারপরও কিন্তু আলিমুদ্দিন বলো, বিজেপি অফিস বলো, কেউ বলেনি যে রিগিং করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে। আমি বলছি ফলটা ব্যাপার না, দেখতে হবে যে বুথ ওয়ারি যে ফলাফলটা হয়েছে, ঠিক 2003 সালের পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট। দেবজ্যোতি, সুশান্ত রঞ্জন উপাধ্যায় তো নিজেই স্বীকার করছেন যে ভোটটা করতে পারেননি, ভোটটা করাতে পারেননি, ঘুরিয়ে ফিরিয়ে। সুমন, আমার অন্য একটা প্রশ্ন, তিনি স্বীকার করছেন, তিনি এক জায়গায় বলছেন, আবার কিন্তু ঘুরিয়ে অন্য জায়গায় বলছেন যে আমাকে দেয়নি। আজকে চিফ জাস্টিসের এই মন্তব্যের পর তিনি চেয়ার আঁকড়ে কতদিন থাকবেন?
আজকে চিফ জাস্টিসের এই মন্তব্যের পর তিনি চেয়ার আঁকড়ে কতদিন থাকবেন এই প্রশ্ন তো তার আগে একটা বলি, পরিষ্কার প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা ক্ষেত্রে একটাতে লেফট জিতছে একটা ওয়ার্ডে, আরেকটাতে জিতছে বিজেপি, জিতেছে তো দুটো ওয়ার্ডে। তুমি এই ফিগারটা জিতেছে তো, না আমি একবারও বলছি না, আমি সে জায়গায় যাচ্ছি না। যদি রিগিং এর কথা মনে হতো তাহলে কখনো মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে এই দুটো বিধানসভা ক্ষেত্রের মধ্যে দুটো ওয়ার্ডে জিততে পারে? কখনো জিততে পারে? হওয়ার আগেই তো আপনারা 103টে দিয়ে দিলেন, 11টা বেশি পেয়েছে। 140% ভোটটা কোন সুশান্ত রঞ্জন উপাধ্যায় বা বিজন সরকার আমায় ব্যাখ্যা দেবে, আমায় ব্যাখ্যা দিক। পার্সেন্টেজের ভোটে গন্ডগোলটা আমি আপনাকে বলি, তিনটে সার্ভারে যখন যায় না, বহু ক্ষেত্রে এখন চিঠি পাঠানো হচ্ছে, বহু ক্ষেত্রে এখন প্রিসাইডিং অফিসারকে, আমি বলি বহু ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারকে চিঠি পেয়ে জানতে চাওয়া হয়েছে আপনারা কেন আপনাদের পার্সেন্টেজ পাঠান, খবর পাঠান। আরে সেটা নিজেই সার্ভার ডাউন ছিল বলছে, 3 দিন বাদে নিজেই সাংবাদিক সম্মেলন করে বলছে। কি বললেন প্রথম দিন? জাভেদ খানের ছেলে একটা ওয়ার্ডে বেশি ভোটে জিতছে, মানে বিধানসভা ফলাফল হচ্ছে একটা ওয়ার্ডে, ও বলছে এটা সঠিক বলেছে। আমার কিছু দরকার নেই, আমার দরকার শুধু এইটুকু না, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে অবশ্যই করে, কিন্তু তার মানে এমন বলার কোনো কারণ আসেনি পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে, এই অবাধ শান্তিপূর্ণ ভোটে কিছুই হয়নি, এটা বিরোধীরা বলবে। বিষয় নয়, সুশান্ত রঞ্জন 3টে কথা বলেছে। সুমন, আমার একটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নে একদম পরিষ্কারভাবে সুশান্ত বাবু বললেন যে আড়াইটের পর থেকে কত % ভোট পড়েছে এই বেসিক ইনফরমেশন তার সার্ভারে পাঠাননি 1 নম্বর অফিসাররা, পাঠায়নি। হ্যাঁ, পাঠায়নি, প্রেস কনফারেন্স। 2 নম্বর কি বললেন যে আমি নিজে দেখেছি ক্যামেরার মুখ ঘুরিয়ে দিচ্ছে, রিপোর্ট আসছে ম্যাল ফাংশনিং অফ দ্য ক্যামেরা, কোনো অন্য কোনো রিপোর্ট বা বুথ দখলের রিপোর্ট নয়। প্রিসাইডিং অফিসার বলছে বুথ ক্যাপচার হচ্ছে, কিন্তু প্রিসাইডিং অফিসার বলেছেন বুথ দখল হয়ে গেছে, তাদের রিপোর্টে তার কোনো উল্লেখ নেই। ফোন করে বলেছেন এদিকে কমিশনার কটা রিপোর্ট করলেন উনি কলকাতায়? শূন্য। তো আমি এই থেকে তো আসতে আছি, এই ভদ্রলোকটা আমার মনে হয় এই মুখে এগুলো বলে বিভ্রান্ত করার জন্য। আমি কেন বলছি তুমি লক্ষ্য করো, এই ভদ্রলোক 15ই মার্চ অল পার্টি মিটিং করলেন, সমস্ত রাজনৈতিক দল বলল, একমাত্র তৃণমূল বলতে স্যার আপনি 18ই এপ্রিল ভোট করবেন না, ওদিন একটা ইয়ে রয়েছে, ওদিন একটা ভোট রয়েছে, পরীক্ষা রয়েছে, বোর্ডের পরীক্ষা, সিবিএসসির ক্লাস 12 বোর্ডের পরীক্ষা, কোনোদিন আমাদের ইতিহাস হয়নি। আর কলকাতায় এমন নয় যে এক্সপায়ার করে যাচ্ছে ভোট, অনেক সময় রয়েছে, বলে 18 এপ্রিলটা আপনি করবেন না। 8টা দল বললো, তৃণমূল কিছু বললো না। উনি শুনে বললেন, আমি বলছি এই লোকটা কিরকম লোক দেখো, লোকটা শুনে বললেন যে ঠিক আছে আমি আপনাদের কথা ভাববো। 15ই মার্চ বললেন, 16ই মার্চ ঘোষণা করে দিলেন 18 এপ্রিল ভোট। 10th এপ্রিল উনি প্রেস মিট করলেন, মিডডা প্রেস করলেন হচ্ছে প্রেস ক্লাবে করে, উনি বলছেন সব কাগজে বড় বড় হেডলাইন, 10th এপ্রিল বললেন বাংলার খুব দুর্ভাগ্য যে এখানে আধা সেনা ছাড়া ভোট করা যায় না। বিরাট বিরাট হেডলাইন হলো, বাংলার খুব দুর্ভাগ্য আধা সেনা ছাড়া ভোট। 10th এপ্রিল বললেন, অথচ 17ই এপ্রিল অব্দি উনি জানেন না উনি আধা সেনা পাবেন কি পাবেন না। 17 এপ্রিল বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন যে 150 কোম্পানি নয় 30 কোম্পানি না 32 কোম্পানি আসছে। 17 এপ্রিল হ্যাঁ 3 কোম্পানি প্রথমে 3 কোম্পানি, তারপর 30 কোম্পানি পরে তাহলে প্রথমে তাহলে 10 এপ্রিল বলছেন যে আধার সেনা ছাড়া ভোট করা যায় বাংলার দুর্ভাগ্য। 17 এপ্রিল তো কোর্টে চলে যাওয়ার কথা যে আমি আধার সেনা পাইনি, উনি প্রেস কনফারেন্স করছেন 17 এপ্রিল তো উনি ঘোষণা করছেন না কিছু, 18 এপ্রিল ভোট হচ্ছে। তার মানে লোকটা মুখেই কথা বলেন। দেখো তুমি বললে না, এবং আমরা ফিগারের তত্ত্বে কেন যাব যেখানে তিনি নিজেই স্বীকার করছেন যে আদর্শ পরিস্থিতিতে ভোট হয়নি। 4টে আর্গুমেন্ট দিচ্ছেন যে কি কত তিনি অসহায়, যে তিনি বুঝেও কিছু করতে পারছেন না, রাজ্যপালকে গিয়ে অবধি বলে তার সঙ্গে বলছেন স্বীকৃত রাজনৈতিক দলগুলো যখন আমার পদত্যাগ দাবি করছে আমি নিশ্চয়ই ভেবে দেখবো আমার পদত্যাগ করা উচিত কিনা। উনি নিশ্চয়ই পদে রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন, তার সঙ্গে কথা বলবো। বিকাশবাবু, আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আজকে মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য আপনি শুনেছেন, আপনার প্রতিক্রিয়া। দেখুন, আমার প্রাথমিক প্রতিক্রিয়া যার ভিত্তিতে আমরা মামলা করেছি যে 2015 সালে পুরো নির্বাচন হয়নি। একজন অ্যাডভোকেট, তিনি পিটিশনার, তিনি বলছেন তিনি যখন ভোট দিতে গিয়েছেন সেই ভোটের বুথে এক ভদ্রলোক নাম ঘোষণা করে বলছেন যে আমি বলছি আপনি তৃণমূলে ভোট দেবেন, এবং বুথের ভেতরে বাইরের লোক তিনি ভোটারদের প্রভাবিত করছেন তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। সেই অ্যাডভোকেট নন্দিনী মিত্র যখন আপত্তি করেন তখন তিনি বলেন আপনি যা পারবেন করে নেবেন, আমি যা বলেছি তাই করতে হবে।
নন্দিনী মিত্র সেটা করেননি, কিন্তু তিনি অ্যাডভোকেট, আইন জানেন, করেননি। অন্যান্য ভোটাররা কিভাবে প্রভাবিত হয়েছে? একটা বাংলা প্রবাদ বাক্য আছে, একটা ভাত টিপলে বোঝা যায় যে হাড়ির ভাতের অবস্থা কি। এই একটি ঘটনা, অন্য কোনো উদাহরণের দরকার নেই, প্রমাণ করে দেয় 2015 পুরো নির্বাচন হয়নি। আরও বিস্ময়কর যে যিনি দায়িত্বে আছেন তার মনে রাখা উচিত নির্বাচন পরিচালনা করা ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব। পুলিশের মনে রাখা উচিত তারা লালিত পালিত হচ্ছেন জনগণের দেওয়া করের টাকায়, তারা কোনো দলের টাকায় লালিত পালিত হন না। বিজনবাবুরা এটা ভালো করে বুঝে নেবেন, ভবিষ্যতে যদি গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হয়, যা আমাদের বেসিক স্ট্রাকচারের একটা অঙ্গ, তাহলে নির্বাচনের মানুষের স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া চলবে না। বিভিন্ন প্রিসাইডিং অফিসার যারা এখন জনান্তিকে বলছেন আমাদের জীবনের ভয় ছিল, আশঙ্কা ছিল, আমরা সত্য রিপোর্ট দিতে পারিনি, এমন প্রিসাইডিং অফিসার আছেন যারা বলছেন 10টা পর্যন্ত ভোট হয়েছে, তারপর দরজা বন্ধ করে ছাপ্পা মারা হয়েছে, আমাদের প্রতিবাদ করার কোনো উপায় ছিল না। এইটা যদি কেউ বলেন যে আমরা ভোটের ফলে প্রমাণ হচ্ছে ভোট হয়েছে, তারা নিজেদের প্রবঞ্চনা করছেন, গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন। ঠিক এই প্রসঙ্গে মাননীয় বিচারপতিরা বললেন যে আমাদের সামনে তো এমন কোনো দৃষ্টান্ত নেই যা দেখে মনে হতে পারে যে নির্বাচন কমিশনার তিনি ভোটারের মনে আস্থা অর্জনের কোনো চেষ্টা করেছেন। এর পরেও যারা দায়িত্বে আছেন, প্রশাসনের দায়িত্বে, পুলিশের দায়িত্বে এবং নির্বাচনের দায়িত্বে, তাদের একটু ভাবা উচিত। আবারও বলি, তারা জনগণের পয়সায় লালিত পালিত হন। জনগণের যে মৌলিক অধিকার ভোট দিয়ে সরকার নির্বাচন করা, সেই অধিকারটাকে নিশ্চিত তাদের করতেই হবে। যদি না করতে পারেন, এই মামলার পরিপ্রেক্ষিতে আগামী দিনে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আদেশ জনগণই দেবেন, আদালতও দেবেন। বিকাশবাবু, আপনার কাছে জানতে চাইব, আমরা দেখেছি যে সুশান্ত রঞ্জন উপাধ্যায় কলকাতা ভোটের পর তিনি স্বীকার করে নিচ্ছেন যে আদর্শ পরিস্থিতিতে ভোট হয়নি, অথচ কোনো একটি বুথেও রিপোলের নির্দেশ দিচ্ছেন না। কোনোভাবে এই রিপোলের ইস্যুটা কি আপনার করা মামলায় আসবে? কোনোভাবে আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন এই বিষয়, বা নাকি আপনারা ভাবছেন যে এত লার্জ স্কেলে এটা হয়েছে, এখানে একটা পুনর্নির্বাচন করে বিশেষ কোনো জায়গায় পৌঁছানো যাবে না? নিশ্চয়ই আমরা নির্বাচন, আমাদের দাবি আছে গোটা নির্বাচনটাকে বাতিল করো। সেই দাবি আদালত গ্রহণ করবেন কি করবেন না পরের কথা, কিন্তু আমরা এই দাবি করেছি যে নির্বাচন হয়নি, এই নির্বাচনটাকে বাতিল করো। ইতিপূর্বে এরকম একটি দৃষ্টান্ত তামিলনাড়ুতে হয়েছিল, চেন্নাই হাইকোর্ট রায় দিয়েছিলেন গোটা নির্বাচন বাতিল। আমরা চেষ্টা করব আদালতকে আমাদের যুক্তি গ্রহণ করে আগামী দিনে এই পথে যদি আদালত আদেশ দেন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পক্ষে একটা দৃষ্টান্তকারী ঘটনা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বললাম। দ্রুত আমার অতিথিদের কাছে আসার আগে আপনাদের দেখাবো যে কমিশনের আইনজীবী তিনি এক বিস্ময়কর কথা বলছেন যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে নাকি অর্থবল প্রচুর, তারা যা পারে, সীমিত আর্থিক ক্ষমতা ছিল বলেই রাজ্য নির্বাচন কমিশন তা পারল না। দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে তার যে পেরিফেরিটা এবং তার যে ফান্ড, রাজ্য নির্বাচন কমিশন যখন করে সেখানে যখন ভেতরে ছোট ছোট জায়গায় ঢুকে করতে হয়, সেখানে তখন ফান্ড হিসাবে অনেকটা কমে আসে। তার ভেতরেও যতটা সম্ভব সবই করা হয়েছে, আমরা হলফনামায় সেগুলো এক্সপ্লেন করে দেবো। ফান্ডের সমস্যা, সদিচ্ছার অভাব প্রতিটি মুহূর্তে বোঝা গেছে যে রাজ্য নির্বাচন কমিশন তার দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব 243-এর কে বা জেড এ ধারাতে যেটা দেওয়া আছে পুরসভা নির্বাচন সংক্রান্ত, সেই দায়িত্ব কখনোই পালন করবার জন্য তৎপর ছিল না। সদিচ্ছার পরিষ্কার অভাব ছিল। আমার একটা বেসিক প্রশ্ন, মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে বারবার, যে সংবিধানের মৌলিক অধিকারের সেটা নাগরিকরা তার দায়িত্ব পালন করবার, তার বাইরেও আমি বলছি এই পুরসভাগুলোতে যারা ভোটার তারা তো ট্যাক্স পেয়ারেরও। আমি কর দেই, আমি ভোটে অংশ নিতে পারবো না কেন? বহু ভোটারকে সেদিন বুথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যে আপনি ভিন্ন রাজনীতির দল করেন, কিন্তু আমি তো ট্যাক্স পেয়ারও, আমি তো করদাতা। আমি যদি কর দিতে পারি তাহলে আমার তো জনপ্রতিনিধি নির্বাচন করার এখতিয়ার আমার আছে, আমার এখতিয়ারের মধ্যে পড়ে সেটা। মানে যদি আমি মৌলিক অধিকারটা বাদই দিই যে বর্তমান শাসক দল গণতন্ত্র মানে না, মৌলিক অধিকার মানছে না, কিন্তু তারপরে তো ট্যাক্স পেয়ারের জায়গাটার থেকে দেখতে হবে
যে এই ভোটারগুলো আমাকে কর দেয়, সেই করের টাকায় পুরসভা চলে, জনপ্রতিনিধিরা চলেন, উন্নয়নের কাজ হয়, তাহলে সেই করদাতাদেরকে আমি কেন অংশগ্রহণ থেকে বঞ্চিত করব? এই প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ। গণতন্ত্র মানে না, মানে কি সরকার চলছে, গণতন্ত্র মানছে না, আপনি বসে বলে দিলেন গণতন্ত্র মানছে না, মানছে না। আমি বলি একটা কথা, এই যে এক্ষুনি যে প্রশ্নটা করেছিলেন না বিশদবাবুকে, আমি একটু বলি, মহাভারতে কৃষ্ণ বলেছিলেন কুকার্যের জন্য কুযুক্তি লাগে, দুর্যোধনকে বলেছিলেন। এই কার্যটা যে ইলেকশন প্রসেসটাকে আমি মনে করি কুকার্য। এই যেভাবে ইলেকশনটা হয়েছে একটা সুন্দর কাজ হওয়ার কথা, সেটাকে সম্পূর্ণময় কলঙ্কময় করেছে। সেইটা এই স্টুডিও থেকে অনুষ্ঠান করতে করতে বারবার আমার অতিথিরা প্রশ্ন তুলেছেন যে এক্স্যাক্টলি তো উল্টো ভূমিকা পালন করছেন সুশান্ত রঞ্জন। একদম ঠিক, আমি আপনাদের সেটাই হয়েছে। কতবার এই স্টুডিও থেকে আমরা এবং অতিথিরা প্রশ্ন তুলেছেন যে ঠিক যেভাবে ভরসা জোগানোর কথা রাজ্যের মাননীয় নির্বাচন কমিশনের, ঠিক তার উল্টো ভূমিকা পালন করে আতঙ্ক ছড়াচ্ছেন স্বয়ং মুখ্য নির্বাচন কমিশন। এই অভিযোগ উঠেছে এখান থেকে। দেখুন সুশান্তবাবু পেরেছেন, তিনি এইটা দেখাতে পেরেছেন রাজ্যবাসীকে এবং কলকাতাবাসীকে চোখে আঙুল দিয়ে যে একজন কমিশনের ভূমিকা কি হওয়া উচিত নয়। রিটার্নিং অফিসার যে রিপোর্ট দিলেন তাতে যদি কোনো চর্মচক্ষে দেখা যায় এরকম কোনো দোষ থাকে, যেটা সুশান্তবাবু নিজে স্বীকার করেছেন, তাহলে অন্তত কিন্তু রিজেক্ট করছেন না, অন্তত উচিত ছিল রিটার্নিং অফিসারকে ডেকে একবার জিজ্ঞেস করা বা তার সাথে আলোচনা করা। খাচ্ছে কিন্তু গিলছে না। কমিশনের মতন কাজ করবে, এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক। আচ্ছা, আপনি আমার ভূভারতে একজন কমিশনার দেখান, ভূভারতে, যিনি ভোট হওয়ার আগে ভোটারদের আশ্বস্ত করে এটা বলেননি, একবারের জন্য কোনো বিবৃতি দেননি যে সবাই নির্ভয়ে ভোট দিন। তিনি শুক্রবার কি বললেন, এই শনিবার ভোটের আগে বৃহস্পতিবার অফিস ছাড়ার সময় সাংবাদিকদের বলে গেলেন যে আমি যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে পারি না, তার ঘাটতি থেকে গেছে। এটা বলা এবং ভোটারদের বলা যে আপনি বাড়ি থেকে বেরোবেন না তো একই। নির্বাচনের অফিস থেকে বেরোনোর সময় বলেছে নিরাপত্তার ঘাটতি রয়ে গেল, মানে কি? এক্স্যাক্টলি। ফলে এই যে নির্বাচন কমিশনের যে ভূমিকা, একটা পিসফুল ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেটাকে এক্সিকিউট করার জন্য যা যা করণীয় দরকার সেটা তো করলেনই না, বরং তার উল্টো এমন কিছু কাজ করছেন যার মধ্যে দিয়ে এই যে নির্বাচনী প্রক্রিয়াটা শেষমেশ জিওপার্ডাইজড হয়। পার্থবাবু, বরঞ্চ আপনাদের বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট বলেছেন, তাতে অনেকে ঘটনার সঙ্গে এই বিবৃতির, এই দাবির এতটা অমিল হেসেছেন, কিন্তু বিবৃতি এবং বক্তব্যের দিক থেকে তো আমি বলবো যে নির্বাচনের আগে সবাই ভোট দিতে যান, এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুশান্ত রঞ্জন উপাধ্যায় বলেননি, যার বলার কথা। আমি একটা কথা বলছি যে বলবো যে বহু আগে বেনজির ভুট্টোকে প্রশ্ন করেছিল ভারতবর্ষ আর পাকিস্তানের মধ্যে ফারাক কি, তখন বেনজির ভুট্টো উত্তর দিয়েছিল, বিদেশি সাংবাদিককে বলেছিল ভারতবর্ষর 50-55 বছরের ইতিহাসে একটা শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন আর একটা শক্তিশালী স্বাধীন জুডিশিয়ারি তৈরি করতে পেরেছে, আমরা পারিনি। থ্যাংক গড উনি সুশান্ত রঞ্জনকে দেখলে এটা বলতেন না। আসলে আপনি যেটা বললেন এটার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমাদের বাঙালিদের এখন চর্চায় আছে মন কি বাত, আর একটা হচ্ছে মুখের কথা, মুখের। ফলে এখন হচ্ছে যে সত্যি সত্যি সিএম যেটা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা মনের কথা না মুখের কথা, সেটা পরবর্তীকালটা প্রমাণিত হলো। আমি আপনাকে শুধু পয়েন্ট আউট করাবো, নট অনলি দ্য ডে অফ ইলেকশন, আসলে ইলেকশনটা তো আমার পছন্দ অপছন্দ, রাজনৈতিক পছন্দ অপছন্দের একটা রিফ্লেকশন ঘটছে, এমন একটা টুল, তার মধ্যে দিয়ে মেকানিজম। এখানে আপনি যদি দেখেন এ রাজ্যে যে গণতন্ত্রের প্রশ্নটা আসলো না, যে গত 3.5-4 বছর ধরেই আসলে পছন্দ অপছন্দ প্রকাশ করাটা প্রায় গঠিত অপরাধের পর্যায়ে গেছে। ফলে এখানে অম্বিকেশ মহাপাত্র থেকে শিলাদিত্য থেকে শুরু করে তানিয়া ভরদ্বাজ প্রত্যেকেই নিজের মত প্রকাশ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। ভোটের দিনও ছিল একটা মত প্রকাশের দিন, ফলে সেদিনও সাধারণ মানুষ সেই মত প্রকাশে আক্রান্ত হচ্ছেন। তাহলে কোন মতটা আফোল্ড করা হচ্ছে? সরকার যেভাবে বলেছিলেন যে চ্যানেলগুলো দেখবেন না, যে কাগজগুলো পড়বেন না, এই বই পড়বেন, এই সিনেমা দেখবেন, ঠিক এদের ভোট দেবেন। এবং সেই জন্য বৃদ্ধ মানুষরা যারা লাইনে দাঁড়িয়েছেন হাতে কালি লাগিয়ে দিয়ে বলেছিলেন যে আপনার ভোট হয়ে গেছে। ফলে এই যে মেকানিজমের মধ্যে দিয়ে গণতন্ত্র, কিন্তু তার আগে আরেকটা আলোচনার প্রসঙ্গে ঢুকতে চাইবো, সেটা হচ্ছে সলমান খান। সাধারণ মানুষের এত কথা হচ্ছে, অনেকে বলছেন যে এই ভারতবর্ষে ঠিক কতটা আইন সাধারণ মানুষের জন্য এবং বিশিষ্ট মানুষদের জন্য সমান, তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। আমরা অবশ্য আজকের ঘটনাটা শুরুতেই আপনাদের দেখাবো। আজকে নিম্ন আদালতের যে শাস্তির রায়, তারও স্থগিতাদেশ দিল উচ্চতর আদালত, হাইকোর্ট। দেখুন।
সলমনের জোড়া স্বস্তি। নিম্ন আদালতের দেওয়া 5 বছরের কারাদণ্ডের শাস্তির ওপর স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট। 13 বছর পর নিম্ন আদালতে 5 বছর কারাদণ্ড হওয়ার 3 ঘন্টার মধ্যেই বুধবার 2 দিনের অন্তর্বর্তী জামিন পান সলমান খান। সেদিন যে বিচারপতি জামিন মঞ্জুর করেন, এদিন তিনি সাজার ওপর স্থগিতাদেশ দেন। বিচারপতি অভয় থিপসের নির্দেশ, নিম্ন আদালতের ঘোষিত সাজার ওপর স্থগিতাদেশ দেওয়া হলো। বম্বে হাইকোর্টে মামলা চলাকালীন অন্তর্বর্তী জামিনে মুক্ত থাকবেন সলমান, তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে 30,000 টাকার বন্ডে জামিন নিতে হবে। হাই প্রোফাইল মামলা শুনানি, কি হবে সলমানের ভবিতব্য, জেল নাকি বেল, জানতে উৎসুক ছিল গোটা দেশ। সকাল থেকে ভিড় ছিল আদালত চত্বরে। সলমানের সঙ্গে আদালতে হাজির ছিল তার গোটা পরিবার। সকাল 11:15 নাগাদ শুরু হয় শুনানি। সলমানের আইনজীবী অমিত দেশাই ও শ্রীকান্ত সিভারে দাবি করেন, দুর্ঘটনার রাতে গাড়িতে 4 জন থাকলেও তাদের মধ্যে একজনকে জেরা করেনি পুলিশ। ঘটনার দিন চালকের আসনে সলমান ছিলেন, তাও প্রমাণিত নয়। সরকারি আইনজীবী এর বিরোধিতা করলেও তা ধোপে টেকেনি। সওয়াল জবাব শেষে বিচারপতি নিম্ন আদালতের ঘোষিত শাস্তির ওপর স্থগিতাদেশ দিয়ে সলমানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ান। তবে তার নির্দেশ, আদালতে পাসপোর্ট জমা না রাখতে হলেও বিদেশ যাত্রার ক্ষেত্রে বান্দ্রা পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে সলমানকে। সোমবার থেকে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে আদালতে। 15 জুন বোম্বে হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। এবিপি আনন্দ। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই বিষয়ে যোগ দিয়েছেন। জয়ন্ত, প্রথমে একটা তথ্য দেব। আজকে পার্লামেন্টে আলোচনা চলছিল। আইনমন্ত্রী সদানন্দ গৌড়া তিনি সংসদকে জানিয়েছেন যে আজকে 5 লাখেরও বেশি কেস এই মুহূর্তে ফাস্ট ট্র্যাক কোর্টগুলোতে শুধু পেন্ডিং। শুধুমাত্র ফাস্ট ট্র্যাক কোর্টগুলোতে 41,899টা কেস পেন্ডিং শুধুমাত্র মহারাষ্ট্রে। আর সলমান খানের এই যে বিচার পাওয়ার বা রায় পাওয়ার, জামিন পাওয়ার এই যে বিদ্যুৎ গতি, সেটাও আমরা দেখছি। অর্থাৎ 41,899টা কেস যাদের ওপর হয়েছে তারা সাধারণ মানুষ, তারা কেউ সলমান খান নন। সলমান খান হলে কি হয় আমরা দেখছি, তাই তো? আমারও ঠিক এখানেই প্রশ্ন। দেখুন, একজন অভিযুক্তের আইনজীবী হিসেবে একজন অভিযুক্ত, তিনি 13 বছর একটা মামলা টানলেন, অনেক মিথ্যা সাক্ষ্য জোগাড় করে আনলেন, মামলার নথি গায়েব করে দিলেন, পরে আবার নথি পাওয়া গেল। যিনি অভিযোগ, আমি তো তার এবং তার আইনজীবীর ভূমিকার থেকে বড় বলবো পুলিশের ভূমিকা। আমি আসছি, যে পুলিশ বলছে যে নথি খুঁজে পাচ্ছি না। ঠিক তাই। যিনি পাশাপাশি আরেকজন পুলিশের ভূমিকাও স্বীকার করতে হবে, যিনি হয়তো এই সিনেমার নায়ক হওয়া উচিত ছিল, যার, তিনি অভিযোগকারী রবীন্দ্র পাটিল, যিনি টিবি রোগে ভুগে মারা গেলেন কিন্তু অভিযোগটাকে উইথড্র করেননি। তিনি মামলার ওই রাতে থানায় গিয়ে তার বিবৃতি নথিভুক্ত করেছিলেন। তারপর তার চাকরি চলে গেল। মহারাষ্ট্র পুলিশ কিন্তু রবীন্দ্র পাটিলকে কোনো প্রোটেকশন দেয়নি। ঠিক তাই, কোনো প্রোটেকশন দেয়নি, তার চাকরি চলে গেল। তার পরিবার তাকে হয়তো ভয়ে, তাকে স্বীকার করতে ভয় পেল। তারপরে লোকটা নিখোঁজ, পরে একটা টিবি হসপিটালে তাকে খুঁজে পাওয়া যায়। এবারে এটা যদি হতো সমস্ত অভিযুক্তের জীবনে, তাহলে হয়তো আমি খুশি হতাম, কারণ আমি নিজেও অভিযুক্তের হয়ে মামলা করি, আমি আমার ক্লায়েন্টকে রিলিফ দেবো, এর চাইতে আনন্দের কি আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা কেন আমরা আমাদের মক্কেলদের দিতে পারি না? তার মানে কি ভারতবাসী বুঝবে যে যিনি বিত্তশালী, প্রভাবশালী, প্রতিপত্তিশালী, তার ক্ষেত্রে আইনটা আর এক রকম, আর গড়পড়তা ভারতবাসীর জীবনে এই আইন আর এক রকম বার্তা নিয়ে আসে? যদি তাই হয়, সেখানেই হচ্ছে আমার আপত্তি। আমি এতে আসবো। তার আগে আপনাদের দেখাবো যে আজকে দিনের নানা সময় এই প্রশ্ন কিন্তু উঠেছে, তাহলে ভারতবর্ষে কি প্রভাবশালী, ক্ষমতাশালী, বিত্তশালীদের জন্য আইন একরকম আর সাধারণ মানুষের জন্য আইন অন্যরকম? একদিকে যুদ্ধ জয়ের উল্লাস, অন্যদিকে আইনের অপব্যবহারের অভিযোগে বিক্ষোভ। জেল যাত্রার ভাড়া কেটেছে, নিম্ন আদালতের দেওয়া সাজার ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। বাড়ির সামনে ঢল নেমেছে ভক্তকুলের। কিন্তু এই স্বস্তির মধ্যে অস্বস্তি বাড়িয়েছে সলমানের জামিন বাতিলের দাবিতে হাইকোর্টের সামনে এই বিক্ষোভ। কিন্তু কেন এই বিক্ষোভ? বেঘর অধিকার মঞ্চের সদস্যদের দাবি, সলমানের শাস্তির ওপর স্থগিতাদেশ দিয়ে গরিব মানুষদের অধিকার খর্ব করা হয়েছে, অসম্মান করা হয়েছে 2002-এর সেই অভিশপ্ত রাতের দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে। बेघर वाले लोग को कोई हक नहीं देता है, अमीर लोग को हक है छूटने का। हमारे वो घर नहीं दे सकते रहने के लिए, जो चाहे अपनी चला सकते हैं लोग। ক্ষোভের সুর প্রাক্তন পুলিশ ও প্রশাসনের কর্তাদের একাংশের মধ্যেও। गरीब और सामान्य आदमी को न्याय मिलने में बड़ी परेशानी होती है। इतना जल्दी ये अपील सुनवाई हो गई, एडमिट हो गया, यह सरप्राइजिंग है।
এদিকে একদিন আগেও বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ওপর আশঙ্কার যে ঘন মেঘ জমেছিল তা কেটে গিয়েছে শুক্রবার। তাই ভক্তদের ভিড়ে জমজমাট সলমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। ऐसे लोगों के कैंसर है, जिन लोगों की जान बचाई, इन लोगों की दुआएं तो निश्चित रूप से लगनी थी। জেল যাত্রা থেকে রেহাই পেয়েছেন সলমান, হাসি ফুটেছে পরিবারের মুখে। গ্যালাক্সিতে ভিড় বেড়েছে তারকাদের। এবিপি আনন্দ। আমাদের নিঃসন্দেহে বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে এবং রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলতে হয় জয়ন্তবাবু যে 30,000 টাকার মূল্যের বন্ডে স্থগিতাদেশ হয়ে গেল। মানে আজকে সলমান সমর্থকেরা নিঃসন্দেহে আমরা তার অভিনয়ের অনুরাগী এবং আমরা চাই দীর্ঘদিন তিনি অভিনয় করে যান, কিন্তু সত্যি সত্যি সেই মানুষগুলো যারা তার ছুটন্ত গাড়ির টায়ারের নিচে পড়ে এসেছিল তা সেই পরিবারগুলো আজকে বিভিন্ন ন্যাশনাল চ্যানেলে আমি দেখছিলাম অত্যন্ত যন্ত্রণার দিন তাদের। এখানে একটা মজা যে আমরা যারা আইনের ছাত্র আমরা নিশ্চয়ই চেষ্টা করবো, আর যারা রয়েছেন ওনার হয়ে অনেক বড় বড় আইনজীবী রয়েছেন, এখানে একটা মজার একটা টুইস্ট আনার চেষ্টা হচ্ছে যে বলা হচ্ছে এটা নাকি র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট। সম্ভবত আজকে আদালতে এই প্রশ্ন উঠেছে যে এটা কেন 304-এর এ হবে না, যেটা বেলেবল এবং 2 বছরের সর্বোচ্চ সাজা। কিন্তু মাননীয় নিম্ন আদালতের বিচারক তিনি কিন্তু এটা বিচার করেছেন অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর দায়, যেটা সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ একটা কিন্তু হালকা টুইস্ট আছে এখানে। সলমান খান তিনি মদ্যপ অবস্থায় লাইসেন্সবিহীন অবস্থায় তিনি গাড়ি চালাচ্ছিলেন, যেটা একটা অন্যায়, এবং তারপর গাড়িটা উঠে গেল ফুটপাতে একাধিক মানুষকে পিষ্ট করে দিয়ে গেল। এটা হলো অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর দায়। কিন্তু আমি শুনলাম যে বম্বে হাইকোর্টে এই প্রচেষ্টাই আনা হচ্ছে যেটা এটা র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট। র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট, হিট অ্যান্ড রান, এই কথা বলে আমার ধারণা এই মামলাটার গুরুত্বকে লঘু করার চেষ্টা করা হচ্ছে। ধরা যাক হাইওয়েতে লরি যাচ্ছে, একটা বাচ্চা এসে পড়লো সামনে, তাকে মেরে লরিটা বেরিয়ে গেল, সেটা হতে পারতো হিট অ্যান্ড রান। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যে মানুষটি মদ্যপ অবস্থায় গাড়ি চালায় ধরে নিতে হবে তিনি একটা দুর্ঘটনা ঘটাতে পারেন, তারপর যখন তার লাইসেন্স থাকে না ধরে নিতে হবে তিনি একটা আইন ভঙ্গ করছেন। তাহলে এখানে তো টুইস্ট এনে একটা গুরুতর মামলাকে লঘু করে দেওয়ার প্রয়াস কেন? শুধু তাই নয়, মাননীয় নিম্ন আদালতের বিচারক ছত্রে ছত্রে ওনাকে কিন্তু বিঁধেছেন। বিশেষ করে তার কন্ডাক্টেরও তিনি নিন্দা করেছেন যে ঘটনা ঘটে যাবার পরের দিন সকাল 10:30 অবধি তুমি লুকিয়েছিলে। অর্থাৎ তুমি যদি অপরাধ না করতে তাহলে যখন রবীন্দ্র পাটিল কমপ্লেনটা দায়ের করতে হলো তুমিও কমপ্লেনটা দায়ের করবার সময় থাকতে। এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা এক জিনিস, আর অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর দায় এটা কিন্তু সম্পূর্ণ আর একটা জিনিস। সাধারণ মানুষ যদি এটা বোঝেন যে এরকম অপরাধ করে আমরা পার পেয়ে যেতে পারি শুধু আইনের চাতুরির বলে, তাহলে কিন্তু তাদের কাছে একটা ভুল বার্তা যাবে। হরিশ সালভি বা আইনজীবী হিসেবে তুমি দাঁড়ালেও মানে কোনো 2.5 ঘন্টার মধ্যে শুধুমাত্র মেনশনে জামিন পাওয়া, এটা তো একটা নজির হয়ে থাকলো। নিশ্চয়ই নজির হয়ে থাকলো। তবে বলছি এটা তো আইনজীবীর কৃতিত্ব বা কাউন্টার আর্গুমেন্টের বিষয় নয়। 2.5 ঘন্টায় মেনশনে জামিন। আরেকটা জিনিস ও জয়ন্তর কাছে আমি জানতে চাইবো, বেলটা পাওয়ার পর ওই 48 ঘন্টার ওটা তো লোয়ার কোর্টে কনফার্ম করতে হয়। তো লোয়ার কোর্টে যখন বেলটা কনফার্ম হচ্ছে তখন ঘড়িতে বাজে 7:16। আমি বলছি কোনো কোর্ট সাধারণ মানুষের জন্য কি 7:16 অবধি খোলা থাকে? আমি মানে আজকে 7:16 অবধি না, সেদিন 7:16 অবধি খোলা ছিল না। যদি 7:16 অবধি আদালতের কার্যের সময় হয় তাহলে আর এই 5 লাখ ফাস্ট ট্র্যাক কোর্টে বলা যাবে মামলা পেন্ডিং। আমি সুমন কিন্তু একটা কথা বলছি, দেখো অভিযুক্তের আইনজীবী হিসেবে আমার নিশ্চয় আনন্দ হওয়ার কথা, কিন্তু আমার লাগছে সেখানে যে গড়পড়তা মানুষকে তো আমরা এই সুবিধাটা দিতে পারি না। এখানেই আমার প্রশ্ন, কেন পারি না? এবং সত্যি সত্যি আমি সবার জন্য সমান আইন নয় কেন? আমি সলমান খান একেবারে বিচার পান এবং সত্যি তিনি যদি অপরাধ না করে থাকেন তিনি মুক্ত হন। মানে আমি বলছি তাকে অপরাধী সাব্যস্ত করা কারোর উদ্দেশ্য নয়, একদম ঠিক। তিনি যে স্পেশাল অগ্রাধিকার এবং সুবিধাগুলো পাচ্ছেন যেটা সাধারণ অনেকে একটা ছবি আঁকতে চাইছেন যে সেলিব্রিটিকে কাদায় পড়তে দেখলে হয়তো আমরা খুশি হই, ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে একটা মানুষ যদি অপরাধ করে থাকেন তাহলে তার সাজাটা হোক, যদি তিনি নিরপরাধ হন তাহলে তিনি মুক্তি পান। বিচার ব্যবস্থা যেখানে মানে আমার মনে হয় গণতন্ত্রের এই মুহূর্তে সবথেকে ভরসার জায়গা, সেই বিচার ব্যবস্থার চোখ দিয়ে মানুষ দেখেন এবং নৈতিকতার আদর্শ কি হওয়া উচিত তার একটা ইয়ার্ডস্টিক। সেখানে আমার মনে হয় যে বিচার ব্যবস্থা অন্তত প্রমাণ করে দিক যে আইনের চোখে সব মানুষ সমান। সবচাইতে বড় কথা, এটা আরেকটা প্রশ্ন হতে পারে যে দেখো উনি দুদিনের জন্য তো অন্তর্বর্তীকালীন জামিন পেলেন, আজকে নিম্ন আদালতের রায়ের উপরে স্থগিতাদেশ এলো। আমি দেখতে চাইবো কত দ্রুততার সঙ্গে অ্যাপিলটার শুনানি হয়। এমন না হয় যে 13 বছর বিচার
প্রক্রিয়া পার আমার করার মনে পরে হয় রায়ের উপর আমার মনে হয় অ্যাকচুয়ালি আমরা ভুল করছি। আমি যা শুনছিলাম রায়ের উপর স্থগিতাদেশ আসেনি, সেন্টেন্সের উপর স্থগিতাদেশ এসেছে। রায়টাকে বলেছে রায় ঠিক আছে, স্থগিতাদেশের ফাইনাল হিয়ারিং হবে। তাই হয় স্থগিতাদেশ মানে এই যে যে জেল খাটার প্রক্রিয়া সেটার উপরে স্থগিতাদেশ, এবং যতদিন না আপিল মামলা শুনানি সম্পূর্ণ হবে ততদিন এর উপরে স্থগিতাদেশটা লাগু থাকবে, বহাল থাকবে। আমার কথা হলো খুব দ্রুততার সঙ্গে যেন আপিল মামলাটারও শুনানি হয়। আবার যারা লালু প্রসাদ, জয়ললিতা এদের মামলার হিয়ারিং হয়, এটা কিন্তু সবাই এখন বাইরে কেউ জানে, আমি তো কাগজে দেখি না হিয়ারিং হচ্ছে। হ্যাঁ করে বাইরে তো সব তো বাইরে, এইবার তো তারিখের পর তারিখ। জেলের মধ্যেও তো তোয়াজ করার রীতি আছে, অনেক আছে একেবারে। এই প্রশ্নগুলো সত্যি সত্যি আমাদের চিন্তিত এবং উদ্বিগ্ন করে যে সাধারণ মানুষের আইনের অধিকার, আইনের চোখে সব মানুষ সমান, এই বিশ্বাসটা কোথাও কি ধাক্কাও খাচ্ছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমাদের এই রাজ্যের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনায় ফিরবো। একটা পিংলার সেই বিস্ফোরণ, এবং অবশ্যই মধ্যমগ্রামে যা হলো তা কিন্তু হিন্দি ফিল্ম বা যে কোনো হলিউডের থ্রিলারকে হার মানিয়ে দেয়। সেই ঘটনায় ফিরবো ছোট্ট একটা বিরতির পর। না, খাগড়াগড়ের ঘটনার সঙ্গে, নাশকতার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের প্রধানদের মারার পরিকল্পনা হচ্ছিল এমনটা আমরা বলছি না, কিন্তু নিঃসন্দেহে দুটো ঘটনা, পিংলার ঘটনা, বিস্ফোরণ এবং তারপরে 12টা জীবন্ত শরীরে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, এবং তারপরে মধ্যমগ্রামে একেবারে ফিল্মি কায়দায় এলোপাথারি গুলি এবং দুজনের মৃত্যু। এই ঘটনাগুলো বারবার প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে আইনের শাসন নিয়ে। এ রাজ্যে সত্যি আইনের শাসন কতটা আছে তা কিন্তু খাগড়াগড় কিংবা সন্ত্রাস, নাশকতার সঙ্গে না যুক্ত করেও এই সাধারণ আইন শৃঙ্খলার প্রশ্নটা এই দুটো ঘটনা কয়েক ঘন্টার ব্যবধানে উঠে গেল। একদিকে পিংলায় বিস্ফোরণে ছিন্নভিন্ন 12 জনের শরীর, অন্যদিকে মধ্যমগ্রামে গাড়ি দাঁড় করিয়ে দুজনকে গুলি করে খুন। রাজ্যের বুকে ঘটে যাওয়া এই দুটি ঘটনা দেখে শিউরে উঠছে সাধারণ মানুষ। অনেকে বলছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোন তলানিতে গিয়ে ঠেকেছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দুই ঘটনা। আজকে আমরা একটা অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে বসে আছি। রাজ্যে আইনের শাসন আছে বলে আমি মনে করি না। এই কালকেই দেখবেন মধ্যমগ্রামে কিভাবে গুলি করে দুজনকে মারা হয়েছে। এ তো একটা বিচ্ছিন্ন ঘটনা না, এরকম অনেক ঘটনা এখানে ঘটেছে। আতঙ্কিত রাজ্যবাসীদের অনেকেই প্রশ্ন তুলছেন, রাজ্যে কি আইন শৃঙ্খলা বলে কিছু নেই? দুষ্কৃতীরা কিভাবে এত সাহস পাচ্ছে? নাকি দুক্ষেত্রেই তৃণমূলের নাম জড়িয়ে রয়েছে বলেই পুলিশ চোখ বুজেছিল? পিংলায় যেমন তৃণমূল কর্মী রঞ্জন মাইতির মদতে বোমা তৈরির অভিযোগ উঠেছে, মধ্যমগ্রামে তেমন খুন হওয়া প্রমোটারকে কিছুদিন আগে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বিরোধীদের দাবি নিহত বাবু সেনও তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, যাকে পুরো ভোটে সন্ত্রাস ছড়াতে কাজে লাগিয়েছিল তৃণমূল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ভোটের কয়েক মাস আগেই জেল থেকে ছাড়া পান বাবু। জেলে থাকা মন্ত্রীর ঘনিষ্ঠ বলে আমি জানি, তার সঙ্গে যুক্তভাবে প্রমোটিং করেছে 30, 31, 32 নম্বর ওয়ার্ডেতে এই দুজন আর অন্য ছেলের সঙ্গে যে ভোট লুটের ঘটনা ঘটেছে, সেই লুটের ঘটনাতে এরা যুক্ত ছিল। যদিও উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার পাল্টা দাবি, বাবু সেন সিপিএম নেতা মানস মুখোপাধ্যায়ের অনুগামী। ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, এবং বাবু বলে যে ছেলেটি মারা গেছে সেটি কামারহাটির প্রাক্তন বিধায়ক, বেলঘরিয়ার নেতা মানস মুখার্জির 1 নম্বর সাকরেত। মানস মুখোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, নিহত বাবু তৃণমূলের হয়ে সম্প্রতি পুরো ভোটের দিন এলাকা দাপিয়ে বেরিয়েছে। আমরা পৌর নির্বাচনে দেখেছি যে কত পরিমাণে অস্ত্র নিয়ে তৃণমূলের বাহিনী ঢুকেছিল। এই বাবু সেন নেতাদের দায়িত্ব ছিল 30, 31, 32-এ মানুষকে ভোট দিতে না দেওয়া, তৃণমূলকে জেতানোর জন্য যা যা করার সেই কাজ করা। অনেকে কটাক্ষ করে বলছেন এ রাজ্যে এখন সবই উল্টো। ভোটের আগে পুলিশ সাধারণত আগাম সতর্কতা বশত দুষ্কৃতীদের হেফাজতে নেয়, আর এখন ভোটের মুখে অভিযুক্তরা ছাড়া পাচ্ছে। পিংলার কারখানায় বোমা তৈরির যে অভিযোগ উঠেছে তা যদি সত্যি হয়, তাহলে হয়তো এই কারখানায় তৈরি বোমাই পুরো ভোটে বিভিন্ন জায়গায় ভয় দেখাতে কাজে লেগেছে। আর শাসক দলের নেতাদের সঙ্গে দুষ্কৃতীদের আঁতাতের অভিযোগ তো আর নতুন নয়। সম্প্রতি গিরিশ পার্কে সাব ইন্সপেক্টরকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেও মূল অভিযুক্ত গোপাল তিওয়ারির সঙ্গেও তৃণমূলের একাধিক শীর্ষ নেতার ছবি প্রকাশ্যে এসেছে। সেই গোপাল এখনও অধরা।
বিরোধীদের দাবি, দুষ্কৃতীরা বুঝেছে যে শাসক দলের ছাতার নিচে থেকে যা খুশি করা যাবে, তাই ভর সন্ধ্যায় জনবহুল রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে খুন করতেও কেউ আর ভয় পাচ্ছে না। আর দুষ্কৃতীদের দাপটে সাধারণ মানুষকে ভয় সিটিয়ে যেতে হচ্ছে বন্ধ ঘরের এক কোণে। এবিপি আনন্দ। নজরুল ইসলাম এবং তন্ময় ভট্টাচার্য আমার প্রথম টেবিলের অতিথি। আপনার কাছে জানতে চাইবো যে কি মনে হচ্ছে এই দুটো ঘটনা এবং তাদের তদন্ত সক্রিয়তা, সেই নিয়ে আপনার কি মন্তব্য? আমার প্রথম মন্তব্য, রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই। সেটার কারণ যে আমাদের যে প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনকে একদম দলের দাসে পরিণত করা হয়েছে। সেই রকম অফিসারদেরই উপরের পদে বসানো হচ্ছে যারা আইন মেনে কাজ করবে না, শাসক দলের নেতাদের কথা মেনে কাজ করবে, সেটা বেআইনি হলেও। ফলে দুষ্কৃতীরা আর পুলিশকে ভয় পাচ্ছে না বা কোনো প্রশাসনকেই ভয় পাচ্ছে না। পিংলাতে যে ঘটনাটা ঘটেছে সেখানে দেখুন যে বোমা তৈরি হয়েছে কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সেখানে বিস্ফোরকের কারখানা ছিল সে ব্যাপারে তো কোনো বিতর্ক নেই। এবং স্থানীয় মানুষ স্থানীয় পুলিশকে একাধিকবার অভিযোগ জানিয়েছে, পুলিশ ব্যবস্থা নেয়নি, সেটা নিয়েও সন্দেহের কোনো অবকাশ নেই। গণমাধ্যমে যেটা এসছে যে এসপিকে পর্যন্ত তারা জানিয়েছে। ঠিক। তো তাহলে একটা বিস্ফোরকের কারখানা কোথাও চালাতে গেলে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হয়। তো সেই অনুমতি না নিয়ে যখন চালাচ্ছিলেন, বেআইনি কাজ করছিলেন, তো আমাদের পুলিশের তো শুধু থানা পুলিশ থাকে না, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেরাও থাকে, প্রতিটি থানাতেই থাকে। তাহলে তারা কি করছিলেন? তাদের কাছে নিশ্চয় খবর ছিল। তারা যে কোনো ব্যবস্থা নেননি সেটা তারা তাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা নিচ্ছিলেন, এবং অথবা প্রভাবশালী শাসক দলের লোকেরা যেহেতু এর সঙ্গে যুক্ত আছেন, বাড়ির মালিক হচ্ছে রঞ্জন মাইতি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে যে পুলিশ অফিসার সেখানে ব্যবস্থা নেবেন, তিনি যেরকম পোস্টিং চান বা যে জায়গায় পোস্টিং চান সেটা পাবেন না। ফলে শাসক দলের লোকদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। নজরুল সাহেব, আমি একটা কাউন্টার আর্গুমেন্ট দিই যে এইবার খাগড়াগড়ের, আনলাইক খাগড়াগড়, মুখ্যমন্ত্রী কয়েক ঘন্টার মধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। সিআইডি তো মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করেন, তো মুখ্যমন্ত্রী যেরকম বলবেন সেরকমই করবেন। তো তাহলে ফারাকটা কি হলো? থানার পুলিশ আর সিআইডি পুলিশের মধ্যে ফারাকটা কি? একই পুলিশের লোক সিআইডিতে পোস্টিং হন, থানাতেও পোস্টিং হন, এসপিও আইপিএস অফিসার হন, সিআইডি তো আইপিএস অফিসাররা, ওখানে এসএসপি আছেন বা আইজি আছেন বা এডিজি আছেন, খুব বেশি তো ফারাক নেই। আপনার অভিজ্ঞতা কি বলছে? এই প্রশ্ন আমরাও তুলছি যে বাজির কারখানা, বোমের মশলা না থাকলে এই স্কেলে বিস্ফোরণ, এই 12টা শরীরের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া হতে পারে? কোনো দিন হতে পারে না। আমার পুলিশ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি খুব অল্প দিনই কাজ করেছি যেখানে পাবলিকদের সঙ্গে ডিলিংস আছে। যেমন বোলপুরে কাজ করেছি, শিলিগুড়িতে কাজ করেছি, কলকাতা পুলিশে কাজ করেছি। পুলিশ না চাইলে এরকম কারখানা চলতে পারে না, এরকম বেআইনি কাজ চলতে পারে না। পুলিশ সেটা চাইবে না যদি না শাসক দলের লোকেরা না চান। এখন আমাদের পুলিশ অফিসারদের মধ্যে এরকম লোক খুব কম আছে যে শাসক দলের লোকেরা চাইছেন না কিন্তু আইন মেনে কাজ করবেন, কারণ সেটা করতে গেলে যে ঝুঁকি অনেক বেশি। যেমন আমি অনেক কষ্ট দিতে হতে পারে। হ্যাঁ, কষ্ট দিতে মানে তার মূল্য অনেক অনেক মূল্য। আমার বোলপুরে আমি তখনকার শাসক দলের এক এমএলএ এবং এমপির ছেলেকে গ্রেপ্তার করেছিলাম। আমাকে 1 মাসও সেখানে আমি থাকতে পারিনি, আমাকে বদলি করে দেওয়া হয়েছিল ব্যাটালিয়নে, এবং তারপরে যখন প্রমোশন হয়েছে তারপর আমাকে ব্যাটালিয়নই পোস্টিং করা হয়েছে। তখন শাসক দল কিন্তু অন্য ছিল। শিলিগুড়িতে আমি একজন প্রধান সরকারি সিমেন্ট তুলে একটা মাড়োয়ারির দোকানে বিক্রি করছিলেন, সেইটা ধরেছিলাম, তার জন্য আমাকে শিলিগুড়ি থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। আমি আইপিএস অফিসার। এখানে যারা একজন কনস্টেবল বা একজন সাব ইন্সপেক্টর কাজ করেন তাদের চাকরির নিরাপত্তা এতটা বেশি নেই, তাদেরকে আরো বেশি ভাবে হেনস্থা করা সম্ভব। আমাকে কম হেনস্থা করেননি তার জন্য সরকার, এবং আমাকে যে পদে বসানো দরকার ছিল সেগুলো বসায়নি, আমাকে প্রমোশন দেয়নি, আমার মধ্যে প্রসিডিং করেছে, এখনো পর্যন্ত আমার পেনশন চালু হয়নি। তো এগুলো যদি কেউ করতে রাজি থাকে তাহলে আইন মেনে কাজ করতে পারবে, কিন্তু যদি শাসক দলের লোকদের বেআইনি
কাজ করে দেওয়া যায় তাদের কথা মতো, তাহলে ভালো জায়গায় পোস্টিং পাবে, মেডেলও পাবে, তারপরে রিটায়ারমেন্টের পরও পোস্টিং পাবে, সুযোগ সুবিধা সবগুলো পাবে। আমরা দ্রুত আসুন একবার দেখে নিই। আজকে তদন্ত শুরু করে প্রাথমিকভাবে পুলিশ জানিয়ে দিয়েছে যে বোমা নয়, ওটা বাজিরই কারখানা, বাজির মশলা থেকে এই বিস্ফোরণ। স্থানীয় মানুষ কিন্তু একেবারে এই মতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, বাজি কারখানার আড়ালে বোমাই তৈরি হচ্ছিল। দেখুন, প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে এটা বাজি তৈরির কারখানা। পিংলার ভয়াবহ বিস্ফোরণের পর বাজি তত্ত্বেই অনড় সিআইডি। শুক্রবার সকালে ঘটনাস্থলে যান সিআইডি কর্তারা। এলাকা পরিদর্শনের পর তারা দাবি করেন ঘটনাস্থল থেকে প্রচুর স্টোন চিপস ও অ্যালুমিনিয়াম পাউডার উদ্ধার হয়েছে, যা বাজি তৈরির কাজেই ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে এটা বাজি তৈরির কারখানা। যেটুকু পাওয়া গেছে এখন আমরা দেখছি ছোট ছোট, যেটাকে আমরা আলু পটকা বলি। প্রসঙ্গত বৃহস্পতিবার বিস্ফোরণের তদন্ত যখন শুরুর পর্যায়ে, তখনই মুখ্যমন্ত্রী দাবি করেন এই ঘটনা ঘটেছে বাজি তৈরির সময়। একটা ঘটনা ঘটেছিল মিদনাপুর পিংলায় বাজি তৈরিকে কেন্দ্র করে, তাতে বেশ কয়েকজন বাজি তৈরি করতে গিয়ে মারা গেছে। আমরা এটাকে একটা সিআইডি এনকোয়ারিও করবার নির্দেশ দিয়েছি। মুখ্যমন্ত্রী সুর সিআইডির গলায়। ক্ষুব্ধ গ্রামবাসীদের প্রশ্ন, রাজ্য পুলিশের অধীনস্থ সিআইডি কি মুখ্যমন্ত্রীর কথা শিলমোহর দেওয়ার চেষ্টা চালাচ্ছে? মুখ্যমন্ত্রীর তথ্য যেটা অনুমান যে বোঝা যাচ্ছে, স্বাভাবিক পুলিশ মোটামুটি মুখ্যমন্ত্রীর তথ্যটাকে মেনেই নিচ্ছে। মুখ্যমন্ত্রীর বাজি তথ্য নিয়ে গ্রামবাসীদের প্রশ্ন, বাজির উপকরণ থেকে কি এত ভয়াবহ বিস্ফোরণ হতে পারে? আতশবাজি দিয়ে এরকম বড় বিস্ফোরণ হতে পারে না। এরা আমরা পুলিশ যাই বলুক, এটা কিন্তু সেই জিনিস নয়, আতশবাজি নয়, এটা ভয়ঙ্কর একটা হাত বোমা টোমা এসব ছিল। পুলিশ যে ওই কথা বলছি না, ফটকা ফাটা বারুদ হলে দেহগুলা গাছের উপরে উঠবে না, তাহলে এই ফটকা ফাটার বারুদ কি গাছে উঠে যায়? ঘটনাস্থলে গিয়ে সিআইডির তদন্তে অনাস্থা প্রকাশ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এখন তার নির্দেশ মতো পুলিশ উনি যা বলছেন ওরা সেই সুরে গাইছে। এদের উপরে কোনো আস্থা নেই। এখানে সিআইডি মানে হচ্ছে চিফ মিনিস্টার নিজের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন, বিরোধীরা না হয় রাজনৈতিক কারণে মুখ্যমন্ত্রী বা সিআইডির দাবি নিয়ে প্রশ্ন তুলতে পারে, কিন্তু গ্রামের সব সাধারণ মানুষ কি একসঙ্গে মিথ্যা দাবি করতে পারেন যে এই বাড়িতে বাজির আড়ালে বোমা তৈরি হতো? বেশিরভাগ হাত বোম তৈরি হতো, এখান থেকে মাল সাপ্লাই দিত। মুখ্যমন্ত্রী কিংবা সিআইডি যাই বলুন না কেন, গ্রামের মানুষের কিন্তু কোনো সন্দেহ নেই যে এখানে বাজির আড়ালে বোমাই তৈরি হতো। আর সেই সঙ্গে তাদের প্রশ্ন, যে পুলিশ এখনো গোটা বিষয়টিকে বাজির জেরে বিস্ফোরণ আখ্যা দিতে মরিয়া, আগে তাদের বারবার জানানো সত্ত্বেও কেন তারা সক্রিয় হয়নি? কেন তখনও আড়াল করার চেষ্টা করেছে এবং এখনো আড়াল করার চেষ্টা করছে? রাজস্বী দত্তগুপ্ত ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। তন্ময়দা, ধরা যাক যে বাজির কারখানাই ছিল, কিন্তু সেই বাজির কারখানার কি লাইসেন্স ছিল? সাধারণ মানুষ সেই বাজির কারখানার বিরুদ্ধেই তো পুলিশকে, এমনকি অনেকের দাবি এসপিকেও কমপ্লেন করা হয়েছিল, পুলিশ ব্যবস্থা নিল না কেন? পুরনো ফাইল ঘাটতে হবে। ঠিক এই বাড়িটায় রঞ্জন মাইতি, রাম মাইতি, 3 বছর আগের খবরের কাগজ আনন্দবাজার পত্রিকা বের করা হোক। পঞ্চায়েত ভোটের সময় ঠিক এই বাড়িটায় 2013 পুলিশ অপারেশন চালিয়ে বোমা উদ্ধার করেছিল, একদম গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করেছিল। রামমাইতি গ্রেফতার, সেই বোমা পিংলা থানায় বাস্ট করেছিল, থানার ভেতরে সেই বোমা বাস্ট করেছিল। সব খবরের কাগজে ছবি হয়েছিল, আনন্দবাজারের ফার্স্ট পেজ নিউজ হয়েছিল। সুতরাং ওটা বাজির কারখানা ছিল না। বাজির কারখানা তারপরেও এই গ্রেফতার এবং থানায় বিস্ফোরণের পরেও কন্টিনিউ করছিল। ইয়েস, তারপরেও হচ্ছে বাজির কারখানায় যদি বিস্ফোরণ হয় তাহলে অগ্নিদগ্ধ হয়ে মানুষ মারা যেতেই পারে। শিবকাশিতে একাধিক ঘটনা আমরা দেখি, কিন্তু হাত পা ছিটকে গিয়ে 100 মিটার, 150 মিটার, 200 মিটার দূরের গাছে আটকে যায়। তো শিবকাশিতেও কি অত বড় বাজির কারখানা আছে? না, দেখুন আমরা লেম্যান, কিন্তু শিবকাশির ঘটনা একাধিক ফুটেজ আপনাকে দেখাতে পারি যে আগুন জ্বলছে, বাড়ি জ্বলে গেছে, কিন্তু বিস্ফোরণের তীব্রতা, গাছে দেহাংশ আটকে যাওয়া শিবকাশিতে কোনোদিন আমি তো এক্স্যাক্টলি তাই বললাম যে এত বড় বাজির কারখানা কি শিবকাশিতেও আছে যেখানে বিস্ফোরণ হলে পরে হাত পা ছিটকে গিয়ে 100 মিটার, 150 মিটার, 200 মিটার দূরের গাছে আটকে যায়? হয় না। এখন মুশকিল হচ্ছে যে আগে গন্ধ শুকে যদি এটা বলে দেওয়া হয় ওটা বাজির কারখানা ছিল, তাহলে পরে সেই গন্ধের তীব্রতা এত বেশি হয়ে যায় যে সেই গন্ধটাকে
তলার কোনো লোক আর অন্য গন্ধে পরিণত করতে পারে না। প্রশ্ন এইটা যে তোমাদের টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলে এখন শক্তিবর্ধক, বলবর্ধক, টনিক, সিরাপ এইসবের তোমরা বহু অ্যাডভার্টাইজমেন্ট দেখাও। এখন এই যে শক্তিবর্ধক, বলবর্ধক, টনিক আর সিরাপ পিংলা কিংবা মধ্যমগ্রাম কিংবা খাগড়াগড়, সেই ঘটনার ক্ষেত্রে এই শক্তিবর্ধক, বলবর্ধক, টনিক কিংবা সিরাপ কোনটা? সেটা হচ্ছে 1, আমি গুন্ডা কন্ট্রোল করি, 2, 2011 জগদ্ধাত্রী পূজার ভাসানের দিন ভবানীপুর থানার ঘটনা। সুতরাং ওইখান থেকে ঠিক হয়ে গেল যে আসলে গোটা রাজ্যটা চলবে কেমন ভাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 2012 5ই আগস্ট প্রথম এইটা বলেছিল যে রাজ্যে একটা ক্রিমিনালদের সরকার চলছে। অনেক সাধারণ মানুষ তারা ভেবেছিল এটা একটা সাটল কমেন্ট, কিন্তু যত দিন যাচ্ছে তত বোঝা যাচ্ছে যে এটা কোনো সাটল কমেন্ট ছিল না। গোটা পশ্চিমবাংলাটা সত্যি সত্যি ক্রিমিনালদের হাতে চলে গেছে। এই যে রঞ্জন মাইতি, এই যে রাম মাইতি, এদের যে অতীত রেকর্ড, সেই অতীত রেকর্ড সার্চ করলে কি দেখা যাবে? এরা অ্যারেস্টেড একাধিকবার, এই অপরাধে অ্যারেস্টেড, অন্য কোনো অপরাধে না, এই অপরাধে বেআইনি বাজি বানানো, বেআইনি বোমা বানানোর অপরাধে অ্যারেস্টেড। সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটলো। 3 নম্বর কথা আমি যেটা বলবো পিংলা প্রসঙ্গে, তৃণমূলের কেউ থাকলে নেতারা বলতেন যে যদি আমাদের লোকই যুক্ত থাকে তাহলে আমরা সিআইডি তদন্তের নির্দেশ দেবো কেন? আমি আসছি। সিআইডি তদন্তের নির্দেশ দেবে, সিবিআই তো দিতে পারেন না, নির্দেশ দেবেন না, সিবিআই তদন্তের নির্দেশ দেবেন না, পুলিশি তদন্ত করবেন নাকি নিজে তদন্ত করে বলে দেবেন বাজি কারখানা। এ মানুষকে বোঝানোর চেষ্টা করে কোনো লাভ নেই, মানুষ এটা বুঝে গেছেন। কিন্তু আমি একটা অন্য বিষয়ের সঙ্গে এটাকে রিলেট করতে চাই। সুমন, ক্ষমতায় আসবার 10 মাসের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের রাজ্যের সংখ্যালঘুদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখবে এই যে ব্রাহ্মণবাড় গ্রামে পিংলায় এই যে ঘটনা ঘটলো, এই যতগুলো লাশের ইনফরমেশন তুমি পাচ্ছ, রাম মাইতি, তার স্ত্রী, আর একটি ছেলে, যে ছেলেটি হচ্ছে আইপিএদের খেলা দেখতে ওই দিন ওই বাড়িতে ওই সময় ছিল, বাকি যারা এই তথাকথিত বাজি কারখানার শ্রমিক, তারা সব হচ্ছে মুর্শিদাবাদের সুতি থেকে যাওয়া 12 থেকে 18 বছর বয়সী সংখ্যালঘু পরিবারের ছেলে। আরো কম বয়সী, একদম এক্স্যাক্টলি শিশু শ্রমিক। এই যে শিশু শ্রমিক যাদের সমস্যার সমাধান হয়ে গেছে, সেইখান থেকে এই পরিমাণ শিশু শ্রমিক রাজমিস্ত্রির কাজ করবার জন্য ওখানে যাচ্ছে। বাজি কারখানার কাজ করবার জন্য যেতে অসুবিধা কি ছিল? যদি বাজি কারখানাতেই কাজ করি, সে বাজি কারখানার যদি লাইসেন্স থাকে, বাজি কারখানা তো আইনি ব্যাপার, বাজি কারখানা তো সারা ভারতবর্ষে অনেক আছে, তো বাজি কারখানার কাজ করতেই তারা যেত। তাদের সবার পরিবার জানে তারা রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছে, খালি মাননীয় মুখ্যমন্ত্রী জানেন ওরা বাজি কারখানায় যাচ্ছে, আর কেউ জানে না, পরিবার জানে না, মা বাবা জানে না। দ্রুত আপনাদের দেখাবো যে ইন্টেন্সিটির কথা আমরা বারবার বলছি, বিস্ফোরণের যে তীব্রতা, যে ভয়াবহতা এবং তার যে ইম্প্যাক্ট মানব দেহের ওপর, তাতে সত্যি সত্যি খুব ছোটোখাটো বিয়েবাড়ির জন্য বাজি তৈরি হচ্ছে। সাধারণ মানুষ যেটা নস্যাৎ করে দিচ্ছেন, যে তত্ত্ব যা আজকে প্রাথমিক তদন্তের পর সটান পুলিশের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, সিআইডি অফিসাররা বলে দিয়েছেন বাজি তৈরি হচ্ছিল, সেই দাবির ওপর কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিল। রাতারাতি একটা গ্রাম যেন পরিণত হয়েছে শ্মশানে। কোথাও গাছের মগডালে ঝুলছে রক্তমাখা দেহাংশ, কোথাও পানা পুকুরের জলে ভাসছে মানব দেহের ছিন্ন ভিন্ন মাংসের টুকরো। রাস্তার ধারে পুড়ে গিয়েছে গাছের পর গাছ। রাস্তায় একটু দাঁড়ালেই নাকে আসছে পুড়ে যাওয়া মানব শরীরের পচা দুর্গন্ধ। কোনো কোনো বাড়ি থেকে ভেসে আসছে স্বজনহারাদের ডুকরে কান্নার শব্দ। বুধবার রাতের ভয়াবহ বিস্ফোরণের পর থেকে পিংলার ব্রাহ্মণবাড়ের ছবিটা এখন এরকমই গা ছমছমে। দিনের বেলাতেও রাস্তায় যে সামান্য কয়েকজন লোকজন দেখা যাচ্ছে, প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এরকম ভয়াবহ ঘটনা তো কেউই আগে প্রত্যক্ষ করেননি। গ্রামবাসীদের দাবি, বুধবার রাতের বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 10 কিলোমিটার দূরেও কানের পর্দা প্রায় ফেটে যাবার জোগাড় হয়েছিল। অনেকে তো বলছেন গভীর রাতে বিস্ফোরণের ধাক্কায় তো মনে হলো মাটি কেঁপে উঠল। তীব্রতা অনেক দূর ছিল, 4 কিলোমিটার দূর পর্যন্ত মানে শব্দ গিয়েছে। এজবেস্টার 1000 ফুট 1500 ফুট দূরে, বাঁশ টাঁশ গাছের একদম চূড়ে, হ্যাঁ, আরো দূরে মানে 500 ফুট 700 ফুট দূরে চলে গেছে। প্রত্যেকের ছাতি অবধি কেঁপে গেছে রাত্রিতে।
কাঁটা ধারের উপরে দেওয়া ছিল, তেঁতুল গাছের উপরে ছিল, অনেক লাশ উপরে ছিল, গাছের উপর থেকে নামানো হয়েছে সেগুলো। আতঙ্কিত এই মানুষগুলোর কথা যে কতটা সত্যি সেটা বোঝা যাবে ঘটনাস্থলের আশেপাশে তাকালেই। বিস্ফোরণ স্থলের আশেপাশে যে উঁচু উঁচু গাছ রয়েছে তার মগ ডালে ঝুলছে ছিন্ন ভিন্ন দেহের টুকরো। গাছের গায়ে রক্তের দাগ শুকিয়ে গেলেও এখনো স্পষ্ট। বিস্ফোরণ স্থল থেকে 20 মিটার দূরে একটি পুকুর রয়েছে। বিস্ফোরণের চোটে সেখানেও উড়ে গিয়ে পড়ে দেহাবশেষ। পুলিশ সূত্রে খবর 200 মিটার দূরে একটি বাঁশঝাড়ের ওপরেও কিছু দেহের ছিন্নভিন্ন অংশ পাওয়া গিয়েছে। রাস্তা ধরে একটু এগোতে দেখা গেল প্রায় 100 মিটার ব্যাসার্ধ বরাবর সমস্ত গাছও বিস্ফোরণের চোটে পুড়ে গিয়েছে। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেটি ছিল কংক্রিট অ্যাসবেস্টসের তৈরি। বিস্ফোরণের চোটে তা পুরোপুরি গুড়িয়ে গিয়েছে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সামনের অংশ পুরো উড়ে গিয়েছে। বিস্ফোরণের দুদিন পরও এই বিভৎস রক্তাক্ত ছবিগুলোই তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের। আতঙ্ক যেন হাঁ করে গিলতে আসছে। সন্ত্রস্ত এই মানুষগুলোর কাতর আক্ষেপ একটাই, পুলিশ যদি আগে নড়ে চড়ে বসতো তাহলে গ্রামটা এভাবে জ্বলে পুড়ে খাক হয়ে যেত না। রাজর্ষি দত্তগুপ্ত ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সুখবিলাস বর্মা এবং শিশির বাজুরি আমার পরের টেবিলের অতিথি। সুখবিলাস বাবু, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে দুটো জিনিস আপনারা করেছেন। এক হচ্ছে যে এনআইএ তদন্ত দাবি করেছেন, এবং দুই হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাল অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন। প্রথম কথা যে দুটো ইন্টার রিলেটেড কিনা, এনআইএ তদন্তের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন কিনা, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন এনআইএ, এর ভেতরে নাশকতার কি আপনারা দেখছেন? না, ওই যে আপনি তো প্রথম শুরু করেছিলেন একইভাবে যে খাগড়াগড় এবং পিংলা। না, আমি বলেছিলাম উল্টোটা, যে খাগড়াগড় যেরকম নাশকতা, প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হত্যার চক্রান্ত, সেই ধরনের কিছু কিন্তু এখনো পর্যন্ত এই পিংলার ঘটনা এখনো পর্যন্ত আসেনি, মানে আসবে না। তার জন্যই তো আমরা চেয়েছি যে এই যে ঘটনা যেটা হয়েছে, যে যা দেখালেন আপনারা, আপনাদের ওখান থেকেই দেখলাম যে একেবারে ছড়িয়ে পড়েছে 100 মিটার পর্যন্ত, সমস্ত গাছপালা সমস্ত নষ্ট হয়ে গেছে, এবং দেহাংশ, পুড়ে যাওয়া দেহাংশ কোথায় কোথায় ছড়িয়ে গাছের উপর চড়ে গেছে। সুতরাং এটা সাধারণ বাজির কারখানা নয়, এটা আপনাদের সন্দেহ যে এটা সাধারণ বাজির কারখানা নয়। আর এই ধরনের কারখানার পারমিশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেবে না, কেননা নিয়মটা হচ্ছে যে এই যে বিস্ফোরক দ্রব্য ইত্যাদির করার জন্য এনকোয়ারি করে এসপির কাছ থেকে রিপোর্ট আসবে, তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পারমিশন দেবে বা লাইসেন্স দেবে। কিন্তু এই ধরনের কোনো কারখানা, আমি শিওর যে এই ধরনের কোনো কারখানা মানে লাইসেন্স নেই বা পারমিশন নেই। কিন্তু অলমোস্ট ওপেনলি চলছিল, সাধারণ মানুষ একাধিকবার কমপ্লেন করেছেন, কোনো অ্যাকশন ওপেনলি চলছিল বোঝাই যাচ্ছে। যেখানে চিফ মিনিস্টার নিজেই বলে দিচ্ছেন এটা বাজির কারখানা, কাজে ওপেনলি চলবে, আর কারোর তো কিছু করার নেই। এখানে চিফ মিনিস্টার প্রথমেই বলে দিলেন এটা বাজির কারখানা, উঁচু পাঁচিল, তার উপরে কাঁটা তার, তারপরে কাঁটা তার, এটা কারখানার অ্যাম্বিয়েন্স হিসেবে অত্যন্ত অস্বাভাবিক। সেই জন্য বললাম তো, যেখানে কিন্তু চিফ মিনিস্টার বলছেন এটা বাজির কারখানা, আর কোন পুলিশ অফিসারের যিনি বলছেন, আপনারা বলছেন যে সঙ্গে সঙ্গে সিআইডির তদন্ত করা হয়েছে। সিআইডি কি একজন যেন বলছিলেন যে চিফ মিনিস্টার্স ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, ওটা চিফ মিনিস্টার্স ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। আর নজরুল সাহেব নিজেরা ভালো করে জানেন, আমরাও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে, আমি এডিশনাল ডিস্ট্রিক্ট এসডিও হিসেবে দেখেছি যে যারা সিআইডিতে থাকে তারাই থানায় থাকে, বরং বাজে অফিসারদের সিআইডি দেওয়া হয়। অধিকাংশ সময় দেখা গেছে বাজে অফিসার যারা তেমনভাবে ইফেক্টিভ নয়, কেমন, তাদেরকে সিআইডিতে দেওয়া হয়, ইনএফেক্টিভ। কাজে সিআইডি তদন্তের সঙ্গে সাধারণ যে থানার তদন্তের কোনো ফারাক নেই, কোনো ফারাক নেই। আর সবাই তো এই চিফ মিনিস্টারের আন্ডারে কাজ করছে। আর এখন পরিবেশটা কি, যে কোনো জায়গায় থানায় গিয়ে বলুন, যেহেতু আমি প্রাক্তন আইএএস অফিসার ছিলাম, সেই জন্য যেখানেই যাই সবাই একটু সম্মানগুলি কথা বলে, কিন্তু আলটিমেটলি বেরিয়ে আসে, স্যার আমাদেরও তো বাঁচতে হবে, আমাদেরও তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হবে, কোথায় ট্রান্সফার করে দেবে, কোথায় কি পোস্টিং দেবে না, এতে এইসব ব্যাপার আছে, ভীষণভাবে হয়েছে। কাজেই এই যে এনআইএ আমরা চেয়েছি ওই জন্যই, যে আমরা চেয়েছি এই জন্যই যে ওই ধরনের কিছু বেরিয়ে আসে কিনা, কেননা সিআইডি তদন্তে ওগুলো কিছুই বেরোবে না। অলরেডি সিআইডি অফিসার বলে দিয়েছেন সাধারণ বাজি। আমি নিয়ে আসবো, সেটা হচ্ছে, এটা তো একেবারে তথ্য যে 2013 পঞ্চায়েত নির্বাচনে এই রাম মাইতি গ্রেফতার করা হয়,
তারপরও এই বাড়িতে এই রঞ্জন মাইতি তৃণমূল নেতা, তার বাড়িতে এই কারখানা চললো কি করে? সব থেকে বড় প্রশ্নটা এটাই। তারপরে নাশকতার প্রশ্ন বা কেস ডাইলিউট করার প্রশ্ন, এটা চলছিল কি করে? সব থেকে প্রথম একটা টিভি ফুটেজ দেখেই আমার মাথায় যেটা লাগছে, আচ্ছা একটা ফ্যাক্টরি ছিল তো, বাজির ফ্যাক্টরি না বোমার ফ্যাক্টরি? ফ্যাক্টরি ছিল, এটা তো কোনো ডাউট নেই একদম। আপনার আজকে কি ওই ফ্যাক্টরির একটা অংশ দেখতে পাচ্ছেন? আপনার ফুটেজ আমি গতকাল থেকে দেখছি, কিছু আছে নেই, পুরোটা উড়ে গেছে। আমাদের দলের যিনি দুজন যারা গিয়েছিলেন, আমি ওদের সঙ্গে কথা বললাম, কিচ্ছু নেই, একেবারে ফাঁকা। এটা আমাকে একটু যদি কেউ বোঝায় কোন বাজি, কংক্রিট কিন্তু বাড়িটা কিন্তু কংক্রিট, কোন বাজি, কোন বাজি আছে যেটা দিয়ে পুরো ফ্যাক্টরি উড়ে যাবে, ফ্যাক্টরি আর দেখা যাচ্ছে না, এটা হতে পারে না। আর যে আমরা দেখলাম মানুষের দেহের অঙ্গ গাছের উপরে, হতে পারে না। এখন কিন্তু যেভাবে চলছিল, ধরুন এই নাবালকদের 6 জন 7 জন, আমার ধারণা যে ফুল ফ্লেজেড কারখানায় আরো বেশি নাবালক কাজ করছেন, এবং এইভাবে এটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ। মানুষের অভিযোগ সত্ত্বেও দিনের পর দিন, আমি বলছি যে বিস্ফোরণ হয়েছে বলে সামনে এসছে, আরো কত গ্রামে, কত এটাই তো আসল, আপনি ঠিক আসল জায়গায় হিট করেছেন। যখন খগড়াগড় হয়, আমরা কি জানতাম এই পিংলা হবে? কিন্তু পিংলা চলছিল। আজকে যেটা গতকাল যেটা প্রমাণ হলো, 4 বছর ধরে এই ফ্যাক্টরি চলছে। এখন আমার প্রশ্ন, আর কত খগড়াগড় পিংলা আমাদের রাজ্যের আছে? ঠিক, এবং তার মূল্য দিতে হবে কত অসংখ্য সাধারণ মানুষকে, কত নাবালককেও হয়তো এই ধরনের ঘটনা নিঃসন্দেহে আমরা চাই না। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ওই মুর্শিদাবাদের সুতি বা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে যে নাবালকেরা এসেছিলেন এবং প্রাণ হারালেন, কার্যত জীবন্ত চনমনে শরীরটা কয়েক খণ্ড মাংসপিণ্ড হয়ে থেকে গেল, তাদের কথা দিয়ে একটা ছোট্ট বিরতি, তারপরে এই অনুষ্ঠানে ফেরত আসছি। পিংলায় যারা মারা গেল তাদের অধিকাংশই মুর্শিদাবাদের সুতির বাসিন্দা, নাবালক কিশোর বয়সী এই ছেলেরা। পরিবার জানতো যে রাজমিস্ত্রির কাজ করতে তারা এই পশ্চিম মেদিনীপুরে আসছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের খণ্ড খণ্ড শরীরগুলো, প্রায় কিছু অবশেষ নেই। কিন্তু এই দুর্ঘটনার অসহায় শিকার হতে হলো এই কিশোরদের। বাড়ির লোক জানতও না তারা বাজি অথবা বোমার কারখানায় কাজ করছিল। শৈশবেই ওরা টের পেত পূর্ণিমার চাঁদটা ঝলসানো রুটির মতোই। পেটের জ্বালায় কৈশোরী ওরা বাড়ি ছেড়ে গিয়েছিল কাজ করতে। এখন তাদের সারা শরীরে জ্বালা। পিংলায় বোমা বিস্ফোরণে ঝলসে গিয়েছে দেহ। কেউ কোনো রকমে বেঁচে আছে, কারোর বাড়ির লোক দেহের অপেক্ষায়। পিংলার ব্রাহ্মণবাড়ে রামমাইতির কারখানায় ঝলসে যাওয়া প্রায় 1 ডজন দেহ যাদের, তাদের পরিবার, আত্মীয় পরিজনরা গতকাল সকাল থেকে এই হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছেন, ঠায় বসে রয়েছেন তাদের পরিজনদের দেহ পাওয়ার অপেক্ষায়। কারোর চোখে শূন্যতা, কারোর চোখে জল। বাড়িতে দুবেলা উনুন জ্বলবে এই আশায় মুর্শিদাবাদের সুতি থেকে দল বেঁধে এরা এসেছিল পশ্চিম মেদিনীপুরের পিংলায়। পরিবার অবশ্য ঘুণাক্ষরেও টের পায়নি ছেলেগুলো বারুদের স্তূপের ওপর বসে কাজ করে যাচ্ছিল। রিয়া রাজমিস্ত্রির কাছ থেকে কোন বন্ধু ওকে ডেকে নিয়েছে, ডেকে নিয়ে এনে যে এরকম তো অভাব না থাকতে গেলে এটুকুন বাচ্চাকে কি কাজে পাঠায়? ভাগ্যতে যদি না থাকে তো এত কষ্ট হয়। পিংলা বিস্ফোরণে মৃতদের অনেকেই নাবালক। সবাই প্রায় এসেছে সুতির নতুন চাদরা গ্রাম থেকে। বিস্ফোরণে কেউ প্রাণ হারিয়েছে, কারো সারা শরীরই প্রায় ঝলসে গিয়েছে। নিহত ও আহতদের পরিবারের অভিযোগ, রাজমিস্ত্রির কাজের নাম করে তাদের বাড়ির ছেলেদের নিয়ে আসা হয়েছিল। সুরজ শেখ এ কি করেছিল? ওই কিরকম নিয়ে এসেছিল সব ছেলেকে। সুতির নতুন চাদরা গ্রামে থমথমে পরিবেশ। পিংলার বিস্ফোরণ এই গ্রামকে ঠেলে দিয়েছে শোকের অন্ধকারে। কি বলে নিয়ে গেছিল তাকে? ও বলেছিল রাজমিস্ত্রির কাজে নিয়ে যাব। এই 14 বছর বয়সে বাইরে চলে যেত কেন? কি মানে এখানে কি অভাব? খুবই অসুবিধা, বাড়ির অভাব, ছোট ছোট বাচ্চা সবই। সিআইটি জানিয়েছে পিংলা বিস্ফোরণ কাণ্ডে মৃত 12 জনের মধ্যে 11 জনকে শনাক্ত করা গিয়েছে।
ম্যাক্সিমাম যাদের আইডেন্টিফাই হয়েছে 11 জনের, তার মধ্যে এই রামমাইতির আমের স্ত্রী পাওয়া গেছে, বাকি হচ্ছে সব সুতি এলাকার, এবং এনজিওর যে একজন আছে ও আইডেন্টিফাই করেছে। পিংলা কাণ্ডে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের এদিন বয়ান রেকর্ড করে সিআইডি। এবিপি আনন্দ। এই পিংলার ঘটনা বিরোধীরা পরিষ্কার শাসক দল এবং শাসক দল ঘনিষ্ঠ মানুষদের, শাসক দলের নেতারা যুক্ত আছেন এই অভিযোগ তুলছেন। কি বলছেন তারা দেখাবো। হতদরিদ্র সংখ্যালঘু পরিবারের সন্তান, 90% কাজ করে দেওয়ার উন্নয়নের ফিরিস্তি অন্তত ওদের কাছে পৌঁছয়নি। নইলে শৈশব হারানোর পর এভাবে জীবনের শুরুতেই জীবন হারাতে হতো না। কিন্তু এর জন্য দায়ী কে? একটা টিএমসির নেতা, গুন্ডা বলা যায়, গুন্ডা প্রচুর খতরনাক লোক। দায় কি শুধুই যার বাড়ি ভাড়া নিয়ে বেআইনি বিস্ফোরকের কারবার চলতো সেই তৃণমূল নেতা রঞ্জন মাইতির, নাকি 4 বছর আগে থেকে বোম ফ্যাক্টরিটা পুলিশের মদতে চলছিল? পুলিশের মদতে চলাকালীন বহুত দিন থেকে আমরা যত পুলিশকে মানে রিপোর্ট দেই, পুলিশ কোনো স্টেপ নেয়নি। পিংলা বিস্ফোরণ কাণ্ডে প্রথম দিন থেকেই নাম জড়িয়েছে শাসক দলের, সেই সঙ্গে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনও অভিযোগ উঠছে যে শাসক দলের অভিযুক্ত নেতার সঙ্গে নাকি পুলিশের দারুণ দহরম মহরম। তাই কি কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা বাড়িতে কি হতো তা গ্রামবাসীরা জানলেও পুলিশ দেখেও দেখেনি, শুনেও শোনেনি? বাজি না বোমা, এই প্রেক্ষাপটে সারা বাংলা আতশবাজি সমন্বয় সমিতির সভাপতির বক্তব্য জল্পনা আরও উস্কে দিয়েছে। আমি দেখতে পেয়েছি ওখানেতে অ্যামোনিয়া পাউডার রয়েছে। অ্যামোনিয়া পাউডারটা হচ্ছে সারা ভারতবর্ষে নিষিদ্ধ, এবং শুধু তাই না, আমার ধারণা যে এই অ্যামোনিয়া পাউডারের বাইরেতেও ওখানে নাইট্রোগ্লিসারিন বলেও যেটা আছে, নাইট্রিক এবং গ্লিসারিন, সেগুলোও কিন্তু ওখানে ছিল, কারণ আমি তার ড্রাম দেখতে পেয়েছি। তবুও তর্কের খাতিরে যদি কিছুক্ষণের জন্য ধরেও নেওয়া হয় যে পিংলার এই কারখানায় বোমা নয় বাজি তৈরি হতো, তাহলেও তো তা অবৈধভাবেই চলতো। তাহলে কেন ব্যবস্থা নেয়নি পুলিশ? শিশুশ্রম তো আইনত দণ্ডনীয়, তাহলে কিভাবে বাজির কারখানায় বেশিরভাগই শিশু কাজ করত? কার্যত বিচ্ছিন্ন দ্বীপের মতো একটি বাড়িতে এত বহিরাগত কাজ করত, অথচ পুলিশের কোনোদিন কোনো সন্দেহ হয়নি? এও কি সম্ভব? আর পুলিশ ও শাসকের বিরুদ্ধে গ্রামবাসীদের এই ভুরি ভুরি অভিযোগই বিরোধীদের হাতে তুলে দিয়েছে হাতিয়ার। এনআইএ তদন্তের দাবি জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে প্রদেশ কংগ্রেস। আমরা প্রধানমন্ত্রী দপ্তরকে অনুরোধ করেছি যে কংগ্রেসের একটি ডেলিগেশনকে সাক্ষাৎ করতে চায়, এবং এই সাক্ষাতের মূল বিষয় হচ্ছে যে পিংলাতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার এনআইএ তদন্তের পক্ষে আমাদের যুক্তি দেখা করে আমরা সেটা জানাতে। মমতা মোদী বৈঠকের মধ্যেই তৃণমূলের উপর চাপ বাড়াতে পিংলা বিস্ফোরণ কাণ্ড প্রধানমন্ত্রীর কাছে তুলতে চাইছে বিজেপি। এইরকম যে আতঙ্কবাদী সন্ত্রাসবাদীরা আজ রাজ্য সরকারের তত্ত্বাবধানে ডেরা গেড়ে আছে, পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করবে। রাজনৈতিক মহলের একাংশের মতে পিংলা কাণ্ডেও শাসক দলের নাম জড়ানোয় এবং বিরোধীরা যেভাবে এই ঘটনাকে হাতিয়ার করছে তাতে তৃণমূলের বিড়ম্বনা বাড়ল। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। দেবনারায়ণ বাবু, শাসক দল বাদ দিন, যে পুলিশের ভূমিকা আগে এই ঘটনার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অত্যন্ত এই জিনিসের পরে অন্তত সেই দুর্ভাগ্যজনক ঘটনা এটাকে এটাকে আগে করে নিয়ে বিতর্কে আসছে। এইটা আমার অন্তঃস্থল থেকে ব্যক্তিগত ইয়েটা নিয়ে বিতর্কে আসছে। আমার একটা বক্তব্য আপনি বলার আগে শিশিরবাবু যে বললেন 4 বছর ধরে, আজকে এবিপি মানে আনন্দবাজার পত্রিকার 6 পৃষ্ঠা এলাকাবাসীর একটা বড় অংশের অভিযোগ, সব আমলে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা রঞ্জনের মদতে বেআইনি বাজির কারখানা চালাতেন রামপদ মাইতি। পিংলার সুদছড়া গ্রামের বাসিন্দা রামপদর নিজের বাড়িতে আগে বাজির কারখানা ছিল। 2 মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা বিভিন্ন রাজনৈতিক দলকে বোমা সরবরাহ করার বছর 36-এ রামপদ অভিযুক্ত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। আমি শিশিরবাবুকে বলছি যে তৃণমূল এই লোকটা আজকে থেকে নয়, যে 4 বছর না, এই বক্তব্য আজকে 4 বছর না, এটা সিপিএম এর আমল থেকে প্রথম একটা কথা স্বীকার করে নিতে হবে যে এই 4 বছর তার এই সরকারের না। 2 আমি একা বলি, সেটা যে শিশিরবাবু স্বীকার করবেন কিনা জানি না, কিন্তু আজকে তৃণমূলের যে মাসেলম্যানদের বাহিনী, তাদের একটা বড় অংশই আগের ক্ষমতাসীনদের সঙ্গে ছিল, এবং এদেরকে হার মারো বলে অনেকে বলেছে। আমি সেটা সেই হার মারতে আমার দরকার তৃণমূলের দিকে। 2, এটাই তো প্রশ্ন। 2, যে বক্তব্যটা আসছে সেটা হচ্ছে মানে এক থানার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে কি করে পুলিশ জানে না,
এটা বিশ্বাস করা যায় না, অবিশ্বাস একদম। পুলিশ যে জানে না এটা আমি একমত না, না পুলিশ আগের পুলিশ সে পুলিশ এ নয়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 3 নম্বর, মুখ্যমন্ত্রী কথার মধ্যে একটা কথা বলেছেন, হ্যাঁ এত লোক মরে কি করে, এই প্রশ্নটা আপনি জানিয়ে দেখবেন। এত লোক তার মানে কি? হ্যাঁ 3টে বক্তব্য, একটা বাজি তৈরি কেন্দ্র করে ঘটনাটা দুর্ভাগ্যজনক, আর দ্বিতীয় বলেছে বিয়ে বাড়ি বাজি তৈরি করছিল। এটা প্রাইম এফএসি যেটা পেয়েছে সেটা আপনি সমালোচনা করতেই পারেন, উনি যেটা পেয়েছেন বলুন, এটা সমালোচনা তো করবেনই। থার্ড যেটা বলেছে এত লোক মরে কি করে, তার মানে ওনার প্রশাসনকে বলেছে এত লোক মরে করে। প্রশ্ন হচ্ছে কি, নিঃসন্দেহে একটা কথা তো অস্বীকার করে লাভ নেই, পুলিশ দুধ দিয়ে ধোয়া জানে না, এই সম্পর্কে একমত নয়। কিন্তু এটাকে রাজনীতি করে শুধু তৃণমূল এই ব্যাপারে আমি এই নয়, এই হার মাত্রা আগেও ছিল এখনো আছে, সুতরাং হাত বদল হতেই পারে। কিন্তু আমার বক্তব্য প্রথম প্রশ্ন হচ্ছে যে এই লোকটা সিপিএম এর আশ্রয় ছিল, তখন খারাপ কাজ করতে, এখনো খারাপ কাজ করছে, তৃণমূলের লোকেরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? আমি খুশি হলাম স্বীকার করলেন যে তৃণমূল আমলে এটা হয়েছে। অস্বীকার করে লাভ নেই। আজকে দেখাবো যে মধ্যমগ্রামে একেবারে আমি যেটা শুরুতেই বলছিলাম যে থ্রিলারের মতো এলোপাথারি গুলি চলল একেবারে প্রকাশ্য রাস্তায় মধ্যমগ্রামে রাজপথের উপর। দেখুন রামগোপাল বর্মার সত্যাহ কিংবা সঞ্জয় দত্তের বাস্তব, রাস্তার উপর গুলি চালিয়ে খুনের মতো দুঃসাহসিক ঘটনা বারবার দেখা গিয়েছিল পর্দায়। রিলের বাইরে রিয়েলে, কখনো মুম্বাইয়ে, কখনো আবার গোবলয়ের কিছু রাজ্যে এই ছবি ধরা পড়লেও বঙ্গবাসী এরকম ঘটনার সঙ্গে পরিচিত ছিলেন না। কিন্তু বৃহস্পতিবার ঠিক সেটাই ঘটল মধ্যমগ্রামে। ভর সন্ধ্যায় রাস্তার উপরে 3-4 মিনিট ধরে গুলি চালিয়ে 3 জনকে ঝাঁঝরা করে সেখান থেকে পালালো দুষ্কৃতীরা। 2 জন মৃত, আহত 1 জন। নিহত বাবু সেনের জামাইবাবু তথা তার গাড়ির চালক জগদীশের দাবি, সন্ধ্যে 7টা নাগাদ তারা একটি অল্টো গাড়িতে চেপে মধ্যমগ্রাম স্টেশনের দিক থেকে উড়ালপুলের দিকে আসছিলেন। গাড়িতে ছিলেন বাবু সেন, তাঁর সঙ্গী নুঙ্কাই এবং অভিজিৎ, গাড়ি চালাচ্ছিলেন জগদীশ। জগদীশের দাবি, মধ্যমগ্রাম উড়ালপুলের কাছাকাছি এসে তিনি লক্ষ্য করেন 2টো বাইক তাদের ধাওয়া করেছে। আচমকাই বাইক দুটি গাড়ির দুপাশে এসে গুলি ছুটতে শুরু করে। জগদীশের দাবি, তিনি গাড়ির গতি বাড়িয়ে মধ্যমগ্রাম উড়ালপুরে উঠে যেতেই সামনে থেকে রাস্তা আটকে দাঁড়ায় একটি লাল স্করপিও। অল্টো গাড়িটি জাস্ট টার্ন নিয়ে যখনই এই মধ্যমগ্রাম যে উড়ালপুল রয়েছে সেই উড়ালপুল ধরার সঙ্গে সঙ্গেই সামনে থেকে একটি স্করপিও গাড়ি এসে তার গাড়িটি আটকে দেয়। জগদীশের দাবি, এরপর চোখের নিমেষে সামনের গাড়ি ও বাইক থেকে নেমে পড়ে আরোহীরা। তারপর বাবু সেনের গাড়িটিকে ঘিরে ধরে প্রায় 3-4 মিনিট ধরে গুলি বৃষ্টি চলে। সকলেরই গুলির টার্গেট ছিল বাবু এবং চালকের পাশের আসনে বসে থাকা নুঙ্কাই। একটা বাইক ধারে ছিল, আর ওই সুমোর মতন একটা গাড়ি এসে আমার মানে সামনে একদম পুরো দাঁড় করে দিয়েছে, পেছনে থেকেও কেউ অ্যাটাক করেছে, এরকমভাবে পুরো গাড়িতে আমার পুরো অ্যাটাক, আর এলো ভাতারি গুলি চালিয়েছে। এরপর দুষ্কৃতীরা সেখান থেকে যেতেই প্রাণপণে গাড়ি চালিয়ে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছন জগদীশ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যেখানে এই দুঃসাহসিক ঘটনা ঘটেছে সেই মধ্যমগ্রাম চৌরাস্তা অত্যন্ত জনবহুল এলাকা। ঢিলছড়া দূরত্বে মধ্যমগ্রাম স্টেশন। ঘটনাস্থল থেকে মধ্যমগ্রাম পুরসভার দূরত্ব মেরে কেটে 1 কিলোমিটার, থানার দূরত্ব খুব বেশি হলে 1.5 কিলোমিটার। রাস্তার দুপাশে পরপর দোকান, ফলে সর্বক্ষণ লেগে রয়েছে ভিড়, মুহুর্মুহু ছুটে যাচ্ছে গাড়ি। কিন্তু ভর সন্ধ্যায় এরকম একটি এলাকাতেই প্রায় 3-4 মিনিট ধরে দাঁড়িয়ে থেকে গুলি চালিয়ে 2 জনকে খুন করা হলো। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, এই যদি আইন শৃঙ্খলা হয় তাহলে তো সাধারণ মানুষও আর রাস্তায় বেরোনোর সাহস দেখাবে না, কারণ কার গুলি কার লাগে কে বলতে পারে। প্রকাশ সিনহা ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দেবরামবাবু, এটা কিন্তু পরিবর্তন। গ্যাংওয়ার আগে মুম্বাইতে দেখা যেত, মুম্বাইয়ের ফিল্মে দেখা যেত, কিন্তু একেবারে হ্যাঁ দিল্লিতে হয়, একেবারে মধ্যমগ্রামে হয় না। মধ্যপ্রদেশে, তারপরে আপনার এই কিছুদিন আগে তো হলো সরি ওই মধ্যমগ্রামে, মধ্যমগ্রামে উত্তরপ্রদেশে হলো। এই গুলিগুলো প্রায় বিহার, উত্তরপ্রদেশ, আমি বলিনি এইসব না না হওয়াটা না, জাস্টিফাই করছি না, এটা হওয়া উচিত না প্রত্যক্ষ, কিন্তু এই জিনিসগুলো তো
এটা তো যেটা জানা গেল যে এটা হচ্ছে দুই গ্যাংয়ের মধ্যে গ্যাংয়ের সঙ্গে এ ওকে ইয়ে করেছে, না এটা হওয়া উচিত নয়। এবং এটা কিন্তু এর আরেকটা মারাত্মক দিক আছে, আমি আপনাকে একবার দেখাই, তারপরে দেবনারায়ণ বাবুর প্রশ্নে ফিরবো। দেখ, এ যেন বদলাপুর। পুরনো খুনের বদলা নিতে ভর সন্ধ্যায় প্রমোটারকে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়ে গেল দুষ্কৃতীরা। গত কয়েক বছরে মধ্যমগ্রাম চৌরাস্তা এলাকার ছবিটা একেবারে বদলে গিয়েছে। ফলে জমি নিয়ে প্রমোটারদের মধ্যে যে কারাকারি পড়বে সেটাই স্বাভাবিক। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি জমি দখলের সেই লড়াইতেই লুকিয়ে রয়েছে বাবু সেন খুনের বীজ। বৃহস্পতিবার দুষ্কৃতীদের গুলিতে যে বাবু সেনের মৃত্যু হয়েছে তিনি এলাকায় জমি বাড়ির দালালি করতেন। স্থানীয় সূত্রে খবর, বাবু এককালে সিপিএম সমর্থক ছিলেন। পরিবর্তনের পর নাম লেখান তৃণমূল শিবিরে। প্রথমে বেআইনিভাবে পুকুর ভরাট করতেন, পরে টাকা পয়সা জমিয়ে হাত পাকান প্রমোটারি ব্যবসায়। 2013 সালের 15ই আগস্ট ঘোলা থানা এলাকায় জোড়া খুনের ঘটনাতেও এই বাবু সেনের নাম জড়িয়ে যায়। এবিপি আনন্দে সেই খবর সম্প্রচারিতও হয়। বাবু সেন এই জায়গাটা বাবাকে দুটো চড় মারলো এখানে, বাবু এখান থেকে বাবাকে গুলি করায়, বাবা ওই দেয়ালের ওখানে গিয়ে পড়লো, ফুটোটা দেখছেন ওইখানটা গিয়ে পড়লো। তারপর বাবু সেন এখান থেকে দৌড়ে গিয়ে বাবার বুকের ওপর পা তুলে একটা গুলি করলো বুকের এখানটায়, আর একটা গুলি করলো হচ্ছে মাথার এখানটায়। জোড়া খুনের ঘটনায় বাবু সেন 10 মাস জেল খাটেন। এবছর জানুয়ারিতে তিনি জামিন পান। স্থানীয় সূত্র খবর, সেই খুনের নেপথ্যেও ছিল জমি নিয়ে বিবাদ। 2013 সালের সেই জোড়া খুনের বদলা নিতেই বাবুকে খুন করা হয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে তদন্তে জানা গিয়েছে বাবু সেনকে খুনের জন্য বৃহস্পতিবার দুপুরে বিশরপাড়া এলাকায় একটি গোপন বৈঠক করে কয়েকজন দুষ্কৃতী। সেখানেই হামলার ব্লুপ্রিন্ট ঠিক হয়। অন্যদিকে এই খুনের ঘটনায় বাবু মণ্ডল নামে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে নিহত বাবু সেনের পরিবার। তাদের দাবি, রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত এই তৃণমূল নেতা সম্প্রতি বাবু সেনকে রীতিমতো শাসিয়েছিলেন। এই দিন একদম চুপচাপ বসে থাকতো, আমি কাজকর্ম বাদ দিয়ে কি বসে আছিস কেন, কি চিন্তা করছিস, কাকে আর কি চিন্তা করব, কাকে বিশ্বাস করব। বাবু মণ্ডলের নামও শুনেছি যে এরকম শাসাচ্ছে। নিহত বাবু সেনের দিদির দাবি, বৃহস্পতিবার সে ব্যাপারে মিটমাটের জন্য বৈঠক করতে যাচ্ছিলেন বলে তার ভাই দুপুরে বেরিয়ে যান। এরপর সন্ধ্যায় বাড়িতে আসে খুনের খবর। অন্যদিন বেলায় বেরোয়, তা কালকে চাও খায়নি সকালবেলা, বলছে আমার 2-3 জায়গায় যাওয়ার ব্যাপার আছে, ওদের কাছে যাব। 7টা নাগাদ খবর পাই যে এরকম ওকে গুলি করেছে। যদিও তৃণমূল নেতা বাবু মণ্ডলের দাবি, তিনি বাবু সেনকে চেনেনি না। একজন লোক মারা গেছে, এটা সবার কাছে সত্যি দুঃখের, কিন্তু এইভাবে একজনের নাম বলে তাকে অভিযোগ করা, আমি তো কিছু কারণ খুঁজে পাচ্ছি না। কিছু না কিছু আমার এগেইনস্টে করার চেষ্টা করছেই। পুলিশ সূত্রে খবর, তদন্তে জানা গিয়েছে বাবু সেনের গাড়ি চালক দুদিন আগে হঠাৎই কিছু না বলে ছুটিতে চলে যান। সেই কারণেই বৃহস্পতিবার জামাই বাবুকে নিয়ে বেরোন বাবু। খুনের কিনারায় এখন সেই চালকেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রকাশ সিনহা ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দেবনারায়ণবাবু, সব থেকে মারাত্মক যেটা সেটা হচ্ছে বিরোধীদের অভিযোগ যে এই নির্বাচনেও এই বাহিনী, আপনি বুঝতেই পাচ্ছেন যে প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল রেকর্ডস আছে, প্রত্যেকের বিরুদ্ধে এর আগে অপরাধমূলক কাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে, এদের ব্যবহার করা হয়েছে। না সুমন বাবু, একটা সিস্টেম কি ছিল, পরিবর্তন হতে সত্যি সময় লাগে। এই লোকগুলো এরা কি করে, এরা নিজেদেরকে ব্যবহার করার জন্য একদম যারা অস্বীকার করে লাভ নেই। না ঠিক আছে, কিন্তু এখন বিজয় মিছিলে রবীন্দ্রসঙ্গীত বাজে, কিন্তু আগের বিজয় মিছিলে মৃত্যু হতো, কঙ্কাল হতো। কিছুটা শুনুন, একচোটে এই সিস্টেমটা পুরো পরিবর্তন করা যায় না। এই যারা মিসক্রিয়েন্ট একসঙ্গে পরিবর্তন না, সুমন বাবু আমি চাই সুমন বাবু এই জিনিসটা দেখুন, এখন বিজয় মিছিলে একটা জিনিস হতো জানেন, ইলেকশনের আগে ভোট যখন ঘোষণা হতো, ভোটের তারিখের আগে অ্যান্টিসিপেটরি অ্যারেস্ট হতো, লালবাজার ঘুরে যেত। কোথায় হয়েছে? না না হয়েছে, 91টা বিধানসভা 91টা পৌরসভার সময় 800 অ্যারেস্ট হয়েছে, অনেকে বলছে 800 মতো অ্যারেস্ট হয়েছে, সো ফার মাই নলেজ গো। না আপনি এটা বলবেন না, না কিন্তু আমি বলছি সমস্ত সিস্টেম একদিনে যদি পরিবর্তন হতো, মুখ্যমন্ত্রী দেখুন না বললে দরকার, মুখ্যমন্ত্রী সবসময় বিজয় উৎসব থেকে না একটা জিনিস সিস্টেমটা পরিবর্তন আমরাও চাই, পুরো পরিবর্তন হলে আমার ভালো লাগবে, কিন্তু আস্তে আস্তে হচ্ছে। লাশের আগে হতো লাশ, সঙ্গে সঙ্গে লাশ দিয়ে যারা হতো। আমি বলছি কিছু পরিবর্তন হয়েছে, ভবিষ্যতে আমরা আশা করছি আরো পরিবর্তন হবে, কিন্তু এই সিস্টেমটা, এই যারা মিসক্রিয়েন্ট, এই যে মাসলম্যান, এই জিনিসটা তো কিছু কিছু রয়েছে, তারা নিজেদেরকে ব্যবহার করার চেষ্টা করে। দাদা বলি, শিক্ষক বলি, দাদা সেটা হচ্ছে বলছি যে আমি এটার মধ্যে অতি সরলীকরণ হচ্ছে। কেন বলছি অতি সরলীকরণ হচ্ছে? সেটা হচ্ছে আগেও হতো, এখনো তো ঠিক,
আগের লোকগুলো এদের সঙ্গে এসছে, এটা ঠিক, কিন্তু একটা বোধহয় বার্তা খুব পরিষ্কার হয়েছে উপর থেকে, সেটা বোধহয় অতটা পরিষ্কার আগের জামানায় ছিল না। যদি তোমার হাতে শাসক দলের ঝান্ডা থাকে, যদি তুমি শাসক দলের নেতা কর্মী বা সমর্থক, 7 খুব মাপ, পুলিশ পেটানো মাপ, তুমি যদি পুলিশ পেটানো মাপ, এক মিনিট, তুমি আরম্ভ করো দীপালি শাহ থেকে, সুদীপ্ত ঘোষ থেকে, প্রতাপ শাহ থেকে, লেকটাউনে থাপ্পড় মারা, বিক্রম গুপ্ত থেকে, মোহাম্মদ ইকবাল থেকে, আর অনুব্রত থেকে, আরাবুল থেকে, শেষ করতে পারিনি। আমি বলছি কিছু কিছু আছে, আমি সবটাকে আমি কন্ডেম করছি, কিন্তু আমি চাই না, আপনি তো বলবেন, বলবেন তো না, আগে হাজার হাজার হতো, একটা কেস হতো, ঠিক ঠিক ঠিক, আমি বলছি আমি যাচ্ছি, নজরুল সাহেব বলছে আগে যে চুরি করতো তার মানে এখনো চুরি করে ঠিক, যেটা আগে কমেছে, আমি বলছি বললেন তো আগে চুরি হওয়াটা খারাপ, তাই আমি বলিনি কখনো। সিস্টেম মুখ্যমন্ত্রী বললেন একটা কথা, এক মিনিট, মুখ্যমন্ত্রী একটু বললেন বাজি তৈরি করতে গিয়ে মারা গেছেন, তখন প্রাইমারি উনি তখন বললেন এই রিপোর্ট শেষ করতে দিই, ওনার কাছে এই রিপোর্টটা আসতে পারে, ঠিকই তো, যে বাজি তৈরি করতে। মুখ্যমন্ত্রী এই কথার এই প্রাইমারি রিপোর্টটা পেলেন না, যে এই বাজি তার কারখানাটা সম্পূর্ণ বেআইনি, 4 বছর ধরে বেআইনি কারখানা চলছে, কোনো লাইসেন্স ছাড়া, এই কথাটা বললেন না তো, এটা বললেন না তো, এই মিনিমাম ইনফরমেশনটা জানেন না রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, একটা কারখানা 4 বছর ধরে লাইসেন্স, উনি তো এটা প্রথম বলবে, উনি তো প্রথমে এটা বলবেন দুর্ভাগ্যজনক এই কারখানাটার কোনো লাইসেন্স নেই, আমাদের রাজ্যে বেআইনি ভাবে 4 বছর ধরে চলছে, তাতে এত কোনো মানুষ পারে না। না দেবজ্যোতি বাবু যে সিস্টেমটা উনি বলেছেন, কিন্তু একটা ডিজির পদত্যাগ করা উচিত, নয় এডিজি সিএডি পদত্যাগ করা উচিত, না হলে স্বরাষ্ট্রমন্ত্রী যে লাইসেন্স কারখানা চলছে, এইটা যদি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী 24 ঘন্টা না জানে, তাহলে পদত্যাগ করতে হবে। প্রশ্ন করবো, শুনুন দয়া করে, কান দিয়ে শুনুন, যে আপনি বললেন পরিবর্তন হতে সময় লাগবে, না সম্পূর্ণ পরিবর্তন, আমি বলছি একদিনে সব পরিবর্তন হয় না, সেই লোকগুলো আছে তো, সেই লোকগুলো তো মরে যায়, পরিবর্তন হতে সময় লাগবে, পরিবর্তনটা কোন দিকে যাবে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী চুরি যে করেছে চোরকে ধরা যাবে না বলে রাস্তায় দাঁড়ায় প্রতিবাদ করে, মদন মিত্রকে ধরা যাবে না, আইনমন্ত্রী, যে রাজ্যের মানে ডেপুটি স্পিকার এই রাস্তায় দাঁড়িয়ে বলে চোর ধরা যাবে না, আপনি তো শিক্ষক, আপনি বলেন রাজ্যের পরিবর্তনটা কোন দিকে যাবে, আপনি বলছেন আমি কিন্তু এটা মানছি না, মানছি না, সেটা আপনি বলতেই পারেন, আমি এটা মানছি, আরে দেখেছি আমরা তো, না আপনি বলবেন, বলবো, আমার একটা কথা, কিন্তু আমি এটা শুনছেন না, খালি চিৎকার করছেন, হচ্ছে যে দেবনারায়ণ বাবু তিনি তো শিক্ষক ছিলেন, হ্যাঁ, সম্প্রতিকালে টেলিভিশনে দেবনারায়ণ বাবু একটা উল্লেখযোগ্য নাম, এবং তার কথা মনে পড়লেই দর্শককুলের মনে হয় না 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 না, আজকে প্রথম দেখা গেল দেবনারায়ণ বাবু না 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 বলেননি, দেবনারায়ণ বাবু বলেছেন হ্যাঁ ওটা অন্যায়, হ্যাঁ এতগুলো লোক বলেছে অন্যায়, হ্যাঁ এতগুলো হয়েছে, এই যে দেবনারায়ণ বাবু না থেকে হেঁটে এসেছেন এর জন্য দেবনারায়ণ বাবুকে ধন্যবাদ, এবং একমাত্র দেবজ্যোতির কথা মতো দেবনারায়ণ বাবু বাদে বাকি সকলের পদত্যাগ করা উচিত। 3 নম্বর হচ্ছে, আমি একটা কথা প্লিজ আমি বলছি, সিআইডি তদন্ত নিয়েছে, আমি বলছি তো বেশ জটিল কেস, 12টা লোক মারা গেছে, বেশ লোক কি বিস্ফোরক টেস্ট করতে হবে, হ্যাঁ জটিল। তাপস পালের কেসের কি করলো সিআইডি, চাকে এত জটিল কেস মুখ্যমন্ত্রী দিলেন, তাপস পালের ওই বিবৃতির পর কি করেছে আজ পর্যন্ত সিআইডি অশ্বরূপ, জটিল কেস হয়ে গেল, তুমি একেবারে তুমি তার মানে কি সিআইডি যে লোক ক্লাস 4 এর বিদ্যা নিতে পারে তাকে উনি বিয়ের পাঠ্যপুস্তক দিয়েছেন, কি করে করবে? ওই জন্য না কি করো না, তাপস পালের কি হয়েছে সিআইডি করছে তো, যার জন্য সিআইডি তদন্ত করার আগেই বলে না, যে জিনিসটা আপনি দেখালেন সেটা পরিপূর্ণভাবে দেখান, যে টেপ
টেপটা আপনি দেখালেন, সেই টেপটার প্রথম থেকে শেষ অস্বীকার বলেছেন, ক্ষমা চেয়েছেন উল্টে। ওটা বলি একটা কেস যখন হচ্ছে সেই পুরো সিরিয়ালটা তো চাই, সেটা না ও বাবা যেটুকু দেখাচ্ছেন তার কোথা থেকে আসছে, একটা কেস যখন হয়েছে তার ডিটেইলসটা চাই, কিভাবে কখন বললো, কোথায় বললো, তার পুরো সিরিয়ালটা। আরে অভিযুক্ত নিজে স্বীকার করে নিয়েছেন, ক্ষমা চাইছেন, ক্ষমা তো চেয়েছে, পুরো ক্ষমা চেয়েছে। মমতা ব্যানার্জিকে প্রস্টিটিউট বলেছে, আপনাদের একটা লোক প্রস্টিটিউট বলেছে, কি কি ফেলে দিয়েছে মানুষ, ওদেরকে ফেলে দিয়েছে মানুষ, ফেলে দিয়েছে নিশ্চয়ই। তারপর কেস হয়েছে, এই প্রসঙ্গ এখানে নিয়ে আসবেন না, না এটাকে আমি জাস্টিফাই করছি না। আপনি এটা কেন নিয়ে কেস হচ্ছে? আরে আপনি কেন, আপনি জানেন এই বোমা ফ্যাক্টরি আপনি আর বাঁচাতে পারছেন না বলে আমি যেটা জানি পুরো কেসটা, পুরো যে জিনিসটা টেপটা চাচ্ছে, সেই টেপটা পুরো টেপটা কোনো সন্দেহ নেই যে নিঃসন্দেহে তদন্ত চলছে, সিআইডি তদন্ত শুরু করেছে, কিন্তু পিংলা নিয়ে প্রশ্নগুলো থেকেই গেল যে বিস্ফোরণের যে ইম্প্যাক্ট, যা ইন্টেন্সিটি, তাতে সত্যি সত্যি একটা নিছক বাজির কারখানা, এবং পাশাপাশি মধ্যমগ্রামে যে ফিল্মি কায়দা এলোপাথারি গুলি চলল, সাধারণ মানুষ যদি এই প্রশ্ন তোলেন, বিরোধীরা যদি এই প্রশ্ন তোলেন যে আইনের শাসন কি ক্রমশ শিথিল হচ্ছে এ রাজ্যে, তাহলে তাদের বিশেষ দোষ দেওয়া যাবে না। নিঃসন্দেহে এই ঘটনাগুলোর উপর আমাদের নজর থাকবে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। ভালো থাকবেন সবাই। আজকের সময় এখানেই শেষ। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেভার। ভদ্রেশ্বর লাল বাবা রাইস, কেনার সময় ভদ্রেশ্বর দেখতে ভুলবেন না। এবং লয়েড এয়ার কন্ডিশনার্স, जो दे खुशियों की गारंटी।